ব্যাকটেরিয়া আমরা অলরেডি জেনে আসছি যে সেল দুই ধরনের হয়, ইউক্যারিওটিক সেল আর প্রোক্যারিওটিক সেল। তো এর মধ্যে প্রোক্যারিওটিক যে প্রোক্যারিওটস যেগুলো আছে, যেগুলো প্রোক্যারিওটিক সেল ধারণ করে, সেই প্রোক্যারিওটসের একটা উদাহরণ যদি আমাদের বলতে পারে সেগুলো হচ্ছে ব্যাকটেরিয়া। ঠিক আছে, সো ব্যাকটেরিয়া হচ্ছে একটা মাইক্রো অর্গানিজম, যেটা দেখতে হলে আমাদের অবশ্যই মাইক্রোস্কোপ লাগবে, এবং সাধারণত আমরা হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে হচ্ছে ভাইরাস ভালো দেখি, ইলেকট্রন। এটা যেহেতু আমরা জানি ব্যাকটেরিয়ার সাইজ একটু ভাইরাসের থেকে বড় থাকে, তাই ব্যাকটেরিয়া দেখার জন্য আমরা লাইট মাইক্রোস্কোপ দিয়ে সুন্দর করে দেখে ফেলতে পারি, লাইট মাইক্রোস্কোপ। সো বেশিরভাগ ব্যাকটেরিয়া দেখার জন্য আমরা লাইট মাইক্রোস্কোপ ইউজ করি, বাট ইলেকট্রন মাইক্রোস্কোপটা আরও ছোটো স্ট্রাকচার, যেমন হচ্ছে ভাইরাস, এটা দেখতে আমরা মেনলি ইলেকট্রন মাইক্রোস্কোপ ইউজ করে থাকি। এখন ব্যাকটেরিয়ার স্ট্রাকচার কেমন, ব্যাকটেরিয়া নিয়ে যা যা জানা দরকার, আমরা সব কিছুই এই ভিডিওতে জানবো। দেখো, ফার্স্ট কথা, এরা ইউনিসেলুলার, অর্থাৎ ধরো এই যে একটা সেল এবং এই যে ফ্লাজেলা আমি ধরলাম, যাই হোক, মানে এই একটা সেলই একটা ব্যাকটেরিয়া। এটা যে অনেকগুলা মাল্টি সেলুলার স্ট্রাকচার এবং এইভাবে একটা মাস গঠন করতে, সেরকম না, একটা সেলই একটা ব্যাকটেরিয়া। সো এরা ইউনিসেলুলার এবং এরা প্রোক্যারিওটিক। প্রোক্যারিওটিক সেলের কী কী ফিচার্স থাকে সেগুলো নিয়ে আমাদের নতুন করে তো বলতে হবে না, যে প্রোক্যারিওটিক সেলে কোনো আলাদা করে সুন্দর নিউক্লিয়ার মেমব্রেন থাকে না, নিউক্লিয়াস থাকে না, নিউক্লিওলাস থাকে না। এখানে জাস্ট আলাদা ক্রোমোজোম আমরা পাবো সাইটোপ্লাজমে, এবং যেটা বাদেও আমরা একটা এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ পাবো, যেটাকে আমরা প্লাজমিড বলি। আমরা রাইবোজোম পাবো, যেটা 70S রাইবোসোম। সো এরকম অনেকগুলো ফিচার্স ছিল। আমরা কোনো মেমব্রেন বাউন্ড অর্গানেলস কিন্তু এখানে পাবো না, যেমন মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কিছুই আমরা এখানে পাবো না। সো এই ফিচার্সগুলো আমরা কিন্তু পড়ে আসছিলাম। এখন আসো যে পাশাপাশি এরা জেনেটিক ইনফরমেশন ক্যারি করার জন্য যা দরকারি যে ক্রোমোজোম থাকে, এটা আমরা জানি, এবং তা বাদে হচ্ছে এনার্জি প্রডিউসিং অ্যান্ড বায়োসিনথেটিক সিস্টেম নেসেসারি ফর গ্রোথ অ্যান্ড রিপ্রোডাকশন। সো এই জিনিসটি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং এরা কিন্তু সাধারণত ফ্রি লিভিং মাইক্রো অর্গানিজমস, এবং এরা বিভিন্ন জিনিস কন্টেইন করে, সেই জিনিসগুলো আমরা বলছি অলরেডি। এখানে আরও বিভিন্ন ডেফিনেশন আছে, এগুলো একটু দেখা যাইতে পারে। আচ্ছা, এখন আসো যে আমরা যেখানে চলে যাব, যে ব্যাকটেরিয়াকে প্রোক্যারিওট কেন বলা হয়, কারণ এই যে রাইবোসোম 70S থাকে, এখানে মেমব্রেন বাউন্ড অর্গানেলস থাকে না, এবং এরা সিঙ্গেল সার্কুলার হ্যাপ্লয়েড জিনোম কন্টেইন করে, যেটা ওই যে ক্রোমোজোমটা, এবং তা বাদে কিন্তু এদের কোনো নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিওলাস কিন্তু থাকে না। এখন আমরা ফার্স্টে একটু স্ট্রাকচারটা পড়বো, ব্যাকটেরিয়াল স্ট্রাকচারটা ফার্স্ট একটু পড়বো, তারপরে আমরা ক্লাসিফিকেশনে যাব। তো ব্যাকটেরিয়া দেখতে ধরো এই যে একটা সেল, এবং এটা ইউনিসেলুলার একটা সেলই, এবং এটাই একটা ব্যাকটেরিয়া, ঠিক আছে। এখন আসো যে কী কী থাকে স্ট্রাকচারে। ফার্স্ট কথা মনে রাখবা যে এই যে ধরো একটা ব্যাকটেরিয়া আমি চিন্তা করলাম, তো এই যে বাহিরে যে লাল কালার দিয়ে আমি দেখাইছি, এটা ধরো সেল মেমব্রেন, বা সেল মেমব্রেনের আরেক নাম হচ্ছে সাইটোপ্লাজমিক মেমব্রেন। সো এটাকে আমি ধরলাম একটা সেল মেমব্রেন, ওকে, দ্যাটস ফাইন। তো ব্যাকটেরিয়াতে সেল মেমব্রেনের বাহিরে মনে রাখবা একটা সেল ওয়ালও থাকে, সেল ওয়াল, এটা কি সেল ওয়াল। সো ব্যাকটেরিয়াতে সাধারণত একটা সেল ওয়ালও থাকে। কিছু কিছু ব্যাকটেরিয়াতে সেল ওয়ালের বাহিরেও আর একটা লেয়ার থাকতে পারে, এই লেয়ারটাকে আমরা বলি একটা গ্লাইকোক্যালিক্স লেয়ার, গ্লাইকোক্যালিক্স লেয়ার। তো সাধারণত গ্লাইকোক্যালিক্সেরই একটা মডিফিকেশন হচ্ছে, গ্লাইকোক্যালিক্সটা যখন অনেক বেশি ডিজিট থাকে এবং এরা মডিফাইড হয়ে ক্যাপসুল তৈরি করতে পারে, ক্যাপসুল। সো আমরা বলতে পারি যে গ্লাইকোক্যালিক্সের একটা টাইপ হচ্ছে ক্যাপসিউল, ঠিক আছে। সো ক্যাপসিউল কিন্তু এক ধরনের গ্লাইকোক্যালিক্স, এবং সেটাও থাকতে পারে কিছু ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়াগুলোকে আমরা ইনক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া বলি। যেমন ধরো মেনিঙ্গোকক্কাই যে ব্যাকটেরিয়াগুলো আছে, বা আমরা বলতে পারি নিউমোকক্কাই। সো এই ব্যাকটেরিয়াগুলো আমরা নিয়ে জানবো। সো ওভারঅল কথা, শান্ত সেল মেমব্রেন থাকে, সেল ওয়াল থাকবে, এটা সব ব্যাকটেরিয়াতেই থাকে। তবে এখানে আরেকটা কথা আছে, মাইকোপ্লাজমা একটা ব্যাকটেরিয়া আছে, মাইকোপ্লাজমা, এটাতে আবার সেল ওয়াল থাকে না, এটা এক্সেপশন, এটা আমরা এখন কথা বলবো না, পরে বলবো। তো সেল মেমব্রেন থাকবে, সেল ওয়াল থাকবে, এটা নর্মালি। কিছু কিছু ব্যাকটেরিয়াতে ক্যাপসুল থাকতে পারে, ক্যাপসুল এক ধরনের গ্লাইকোক্যালিক্স, তো এটা থাকতে পারে কিছু ব্যাকটেরিয়াতে, আবার কিছু ব্যাকটেরিয়াতে থাকবে না। সো এটাই ওভারঅল বাহিরের স্ট্রাকচার, ঠিক আছে। আচ্ছা, এবং এই যে আমরা বললাম যে আচ্ছা সেল মেমব্রেন, তারপরে সেল ওয়াল, সো এই যে স্ট্রাকচারগুলো আবার ক্যাপসুলে থাকতে পারে কিছু ব্যাকটেরিয়াতে। সো এই সব এইগুলাকে একসাথে আমরা বলি সেল এনভেলপ। কি বলি? সেল এনভেলপ। খুব ইম্পর্টেন্ট, কারণ আলটিমেটলি সেলকে এগুলো কাভার করে রাখতেছে। সেল বলতে আমরা মেনলি ভিতরে সাইটোপ্লাজম থাকবে, সাইটোপ্লাজমের মধ্যে যা যা আছে ইন্টারনালি, সেগুলোকে আমরা বুঝি। এখন আসো যে এই যে ধরো বাইরে ক্যাপসুল, এবং তারপরে তার ভিতরে থাকবে সেল ওয়াল, এবং আলটিমেটলি এটা হচ্ছে প্লাজমা মেমব্রেন। এই যে ধরো এটা ধরো হচ্ছে সেল ওয়াল, এবং একেবারে বাইরে হচ্ছে ক্যাপসুল। সো এইভাবে কিন্তু আমরা এই জিনিসগুলো বুঝতে পারলাম। এখন আসো যে এখানে জায়গায় জায়গায় রাইবোসোম আছে, ধরো এখানে রাইবোসোম আছে, জায়গায় জায়গায় রাইবোসোম থাকবে, এবং রাইবোসোমগুলো হচ্ছে 70S রাইবোসোম, 70S, ঠিক আছে।
এখানে আরেকটা জিনিস যেটা মাথায় রাখবে, এখানে মেসোজোমস একটা টার্ম আছে, মেসোজোমটা হচ্ছে এটা হচ্ছে মেনলি রেসপিরেশনে হেল্প করে ব্যাকটেরিয়ার। কিসে? রেসপিরেশনে। আমরা ইউক্যারিওটিক যে সেল থাকে সেগুলোর রেসপিরেশনে হেল্প করে হচ্ছে মাইট্রোকন্ড্রিয়া, বাট এখানে রেসপিরেশনে হেল্প করবে মেসোজোম জিনিসটা হচ্ছে ধরো এই যে ধরো একটা ব্যাকটেরিয়া, সো ব্যাকটেরিয়া এটা হচ্ছে সেল মেমব্রেন, তো সেল মেমব্রেন থেকে এরকম ভিতরের দিকে ঢুকে যায় এই যে একটা মানে স্ট্রাকচার, একটা মডিফিকেশন গঠন করে, এটাকে আমরা বলি মেসোজোম। যেমন ধরো এই যে সেল মেমব্রেন ছিল, হুট করে ভিতর দিকে ঢুকে যায় এই যে একটা স্ট্রাকচার গঠন করলে এটাকে আমরা মেসোজোম বলতেছি। সো এই মেসোজোমটাই কিন্তু এদের রেসপিরেশনে হেল্প করে। আচ্ছা, তা বাদে ভিতরে কিছু ইনক্লিউশন থাকতে পারে, ইনক্লিউশন বডি টাইপের ইনক্লিউশন থাকতে পারে এখানে, তো এখানে ইনক্লিউশন দেখানো হয়েছে। আচ্ছা, এখানে বেশ কিছু কথা আছে, যেমন ধরো এই যে এখানে কিছু ফিমরিয়া আমরা পাবো এবং পিলাই পাবো। সো এই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো এক এক করে। জাস্ট জানো যেরকম কিছু স্ট্রাকচার পেলাম যেগুলো হচ্ছে ব্যাকটেরিয়া থেকে যেভাবে বেরোচ্ছে, রাইট? এখন এই যে যেটা এই যে হচ্ছে সার্কুলার হ্যাপ্লয়েড জিনোম, যেটাকে আমরা বলতেছি নিউক্লিয়েট ডিএনএ বা ক্রোমোসোম, আর এক্সট্রা ক্রোমোজোমাল এখান থেকে একটু ছুটে এসে বাহিরে একটা স্ট্রাকচার যেটাকে আমরা বলতেছি এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ বা প্লাজমিড, ঠিক আছে? এইগুলা হচ্ছে মোটামুটি স্ট্রাকচার। আর সাইটোপ্লাজম তো এই পুরো জায়গাটাকে আমরা সাইটোপ্লাজম বলতেছি ভিতরের। আচ্ছা, এবং এই যে এইগুলো হচ্ছে মোশনের জন্য বা চলাচলের জন্য কিছু স্ট্রাকচার, যেগুলোকে আমরা বলতেছি ফ্লাজেলা। আচ্ছা, ঠিক আছে। এখন আসো যে আমরা সেল ওয়াল নিয়ে একটু কথা বলবো। যে মনে রাখবা যে এই যে বাহিরের যে লেয়ারটা যেটাকে আমরা সেল ওয়াল বলতেছি, ব্যাকটেরিয়াল সেল ওয়াল, এই সেল ওয়ালটা আমরা দুই ধরনের ব্যাকটেরিয়া পড়বো ক্লাসিফিকেশন যখন পড়বো তখন আমরা দুই ধরনের ব্যাকটেরিয়া অ্যাজ এ হোল আমরা বলবো স্টেনিংয়ের উপরে ডিপেন্ড করে, গ্রাম স্টেনিংয়ের উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে দুই ধরনের ভাগ করি। একটা হচ্ছে গ্রাম পজিটিভ, একটা পজিটিভ, এবং একটা হচ্ছে গ্রাম নেগেটিভ। গ্রাম স্টেইন এটা বলতে বোঝায় এক ধরনের কালার, স্টেইন মানে কালার। আমি অ্যাকচুয়ালি যখন ধরো তুমি এক জায়গায় ব্যাকটেরিয়াকে দেখতে যাচ্ছ, ধরো এই যে একটা ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়াটাকে তুমি যখন দেখবা, এই ব্যাকটেরিয়াটাকে কিন্তু অবশ্যই তোমার আইদার ব্যাকটেরিয়াটাকে কালার করতে হবে অথবা এর ব্যাকগ্রাউন্ডকে কালার করতে হবে, যার ফলে তুমি ব্যাকটেরিয়াটা দেখতে পারবা, এমনিতে দেখতে পারবা না কিন্তু। সো এইগুলোকে আমরা স্টেইনিং বলি। তো গ্রাম স্টেইনিং হচ্ছে এক ধরনের স্টেইনিং বা কালারের প্রক্রিয়া, যেই স্টেইনিং বা কালার যদি করা যায় বা করা পসিবল হয়, যেগুলো পজিটিভ রেজাল্ট দেবে সেগুলোকে আমরা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া বলি, যেগুলো নেগেটিভ রেজাল্ট দেবে তাই গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া বলি, ঠিক আছে? সো এই জিনিসটা জাস্ট আমরা বেসিক্যালি একটু মনে রাখবো। এখন আসলে গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে সেল ওয়ালের স্ট্রাকচার বিভিন্ন রকম কিন্তু হইতে পারে, আমরা এক এক করে জানবো। তবে তার আগে আমরা একটু ক্লাসিফিকেশনটা একটু পড়েই আসি, হ্যাঁ? তারপরে আমরা স্ট্রাকচার ইন ডিটেলসে যাচ্ছি। ফার্স্টে আসলে মরফোলজি ক্লাসিফিকেশন, যেটা তো মরফোলজিক্যালি ক্লাসিফাই যখন আমরা করি যে স্ট্রাকচারে, যেমন ধরো কক্কাই, ব্যাসিলাই, তারপরে স্পাইরোচেটস, তারপর হচ্ছে অ্যাক্টিনোমাইসিডস, তারপরে প্লিওমরফিক। আচ্ছা, কক্কাই বলতে সহজ কথা এরকম স্ট্রাকচার, এগুলোকে আমি কক্কাই বলি, যে এরকম সার্কুলার বা ওভাল টাইপের স্ট্রাকচার, রাউন্ড স্ট্রাকচার। এবং এগুলা ধরো সাপোজলি এগুলা ডিপ্লোকক্কাই হতে পারে, যেমন ধরো পরপর দুইটা এইভাবে লেগে আছে, তাহলে এটাকে আমি বলি ডিপ্লোকক্কাই, ঠিক আছে? যেমন ধরো স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, নিসেরিয়া, এই স্পিসিসেরগুলো হচ্ছে ডিপ্লোকক্কাই। তারপরে যদি চেইন আকারে থাকে, চেইন আকারে বলতে কেমন, ধরো এমন আছে কক্কাই বাট এইভাবে আছে চেইন, এটাকে আমরা বলতেছি হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস, এটা চেইন আকারে থাকে, স্ট্রেপ্টো মানে চেইন বুঝায়। আর গ্রেপ লাইক ক্লাস্টার, গ্রেপ লাইক বলতে আঙুর তো সবাই চিনো, ধরো আঙুরের থোকা যেমন, মানে ধরো এরকম আঙুরের থোকার মতো এভাবে এরা হচ্ছে আসে, এটাকে আমি বলতেছি গ্রেপ লাইক স্ট্রাকচার। এবং এই গ্রেপ লাইক যে অ্যারেঞ্জমেন্টটা থাকে এটাকে আমরা বলি স্টাফাইলোকক্কাস। কি বলি? স্টাফাইলোকক্কাস। সো স্টাফাইলোকক্কাস এগুলোর নাম আমরা অনেক সময় শুনছি, যে আচ্ছা স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স আছে, এটা দিয়ে আমরা জানি ফ্যারিনজাইটিস হয়। তারপরে হচ্ছে স্টাফাইলোকক্কাস দিয়ে বিভিন্ন বয়েল, অ্যাবসেস এই জিনিসপাতিগুলো হয় স্কিনের উপরে, এই জিনিসগুলো আমরা জানি। আরও অনেক কী কী ডিজিজ হয় সেগুলো আমরা যখন সিস্টেমিক ব্যাকটেরিওলজি পড়বো এক এক করে জানবো। আবার নিসেরি দিয়ে গনোরিয়া হইতে পারে, ম্যানিনজাইটিস হইতে পারে, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি দিয়ে নিউমোনিয়া হয়, ঠিক আছে? সো এই যে বিষয়গুলো আমরা এইভাবে ক্লাসিফাই করলাম। সো এগুলো গেল কক্কাই। এখন ব্যাসিলাইতে আসো। ব্যাসিলাইয়ের মধ্যে আছে কক্কো ব্যাসিলাই। এখানে দেখো ইম্পর্টেন্ট বিষয় যে লেন্থ ইজ অ্যাপ্রক্সিমেটলি সেম অ্যাজ ওয়াইথ। এটা বলতে যেটা বোঝানো হয়েছে যে ধরো এটা কক্কাইও পাশাপাশি ব্যাসিলাইও। সো ব্যাপারটা কাইন্ড অফ এরকম যে ব্যাসিলাই মানে রড শেপ, ঠিক আছে? সো রড শেপ মানেই ব্যাসিলাই, এই জিনিসটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো ব্যাপারটা এরকম যে ধরো এটা সার্কুলারও কমপ্লিটলি হইতে পারে নাই, এটা রডের মতো হয়ে গেছে। তো ব্যাপারটা এরকম যে এদের ওয়াইড তো যতটুকু হবে লেন্থ তো ততটুকুই, মানে লেন্থ তো যতটুকু ওয়াইড তো ততটুকু।
ব্যাপারটা এরকম যে এটা আর এটা সেম হবে কাইন্ড অফ। সো এই টাইপের স্ট্রাকচারকে আমি বলতেছি কক্কোব্যাসিলাই। সো এটার মধ্যে যেমন ধরা হচ্ছে ব্রুসেলা এই ব্যাকটেরিয়াটা, তারপরে স্টেপ্টোব্যাসিলাই, ঠিক আছে। স্টেপ্টোব্যাসিলাই সাধারণত চেইন আকারে থাকে। চেইন আকারে বলতে ধরো এইভাবে আছে, ধরো সাপোজলি এই যে সো এইভাবে আছে, এটা হচ্ছে স্টেপ্টোব্যাসিলাই। তারপরে কমা শেপড কিছু ব্যাকটেরিয়া থাকতে পারে, এভাবে কমা শেপড, যেমন হচ্ছে আমরা সবাই চিনি ভিব্রিও কলিরি, ঠিক আছে। যেমন স্টেপ্টোব্যাসিলার মধ্যে আছে স্টেপ্টোব্যাসিলাস যে ব্যাকটেরিয়া সেটা। আচ্ছা, তারপর হচ্ছে চাইনিজ লেটার অ্যাপিয়ারেন্স, বা এটাকে কিউনিফর্ম অ্যাপিয়ারেন্সও বলা হয়। ধরো এমন বিভিন্ন চাইনিজ লেটার অ্যাপিয়ারেন্সে থাকে এরা, এবং এরা হচ্ছে মানে একে অপরের সাথে এই যে একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে থাকে, রাইট, এই যে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে থাকতেছে। সো এটাকে আমরা বলতেছি যেমন ধরো কর্নিব্যাকটেরিয়াম ডিপথিরি, খুব ইম্পর্টেন্ট। আমরা এটাতে দেখবো যে আমরা মাইক্রোস্কোপের নিচে কিন্তু এরকম অ্যাঙ্গেলস টাইপের বা আমরা চাইনিজ লেটার বা কিউনিফর্ম অ্যাপিয়ারেন্স পাচ্ছি। স্পাইরালা সাধারণত এভাবে স্পাইরাল করা থাকবে, ঠিক আছে। তবে এখানে স্পাইরোচার্স আর স্পাইরিলা এদের মধ্যে একটু ডিফারেন্স আছে। স্পাইরোচার্স যেটা, এটা স্পাইরাল করা থাকে, ঠিক আছে, যেমন ট্রিপোনেমা প্যালিডাম যেটা। তবে স্পাইরালাটার ক্ষেত্রে এটা হচ্ছে রিজিড থাকে। স্পাইরাল যেগুলো থাকে, ধরো এরকম স্পাইরাল করলো, আমরা স্পাইরাল খাতা কিনি না বা বলি না যে আমরা হচ্ছে একটু আমাদের এই ডকুমেন্ট একটু স্পাইরাল করে দেন। সো এই যে স্পাইরাল করা, তো এইভাবে স্পাইরাল অবস্থায় থাকে। বাট যেগুলা স্পাইরালা, যেমন স্পাইরালিয়াম, এটা হচ্ছে রিজিড থাকে, খুবই শক্ত থাকে স্ট্রাকচারটা বা অনেক স্ট্রং থাকে। বাট স্পাইরোচার যেটা, এটার ক্ষেত্রে কিন্তু স্পাইরাল শেপের যদিও থাকে কিন্তু এগুলো রিজিড থাকে না। যেমন ট্রিপোনেমা প্যালিডাম যেটা তাদের সিফিলিস হয়, ঠিক আছে, কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি, এটাদের ডিপথেরিয়া হয়, ভিব্রিও কলেরা কলেরা হয়। আচ্ছা, এখন আসে অ্যাক্টিনোমাইসিস। এটা হচ্ছে ফিলামেন্টাস ব্যাকটেরিয়া। আমরা যখন ওই যে মাদুরেলা মাইসিটিমাটিস পড়ছিলাম, এক ধরনের ফাঙ্গাই যেটা দ্বারা মাদুরা ফুট হয়, তো এক ধরনের সাবকিউটিনিয়াস ফাঙ্গাই। তো আমরা জানি যে এই অ্যাক্টিনোমাইসিটস এটা দ্বারাও মাদুরেলা মাইসিটিমাটিসের মতোই মাদুরেলা ফুট হইতে পারে, যেখানে গ্রানিউলস পাওয়া যায় এবং সেই গ্রানিউলস মানে পাস পাওয়া যায় এবং সেই পাসের মধ্যে পুজের মধ্যে হচ্ছে গ্রানিউলস থাকে, যেমন ইওলুইস গ্রানিউলস হইতে পারে। মানে ধরো এই যে পাস এবং পাসের মধ্যে এরকম গোল 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 কিছু গ্রানিউলস পাওয়া যাচ্ছে এবং এই পাস এটার কালার ইওলিশ হইতে পারে। সেরকম অ্যাক্টিনোমাইসিটস হচ্ছে ওরকম কিছু ইনফেকশন করতে পারে, ঠিক আছে, এক ধরনের সাবকিউটিনিয়াস ইনফেকশন করে। তো এগুলো হচ্ছে ফিলামেন্টাস হয় এবং ফাঙ্গাইয়ের মতো দেখতে হয়, এবং সাবকিউটিনিয়াস ফাঙ্গাইয়ের মতো, এবং মাইসিসের মধ্যে এগুলো আমরা ফেলতেছি। মানে এই অ্যাক্টিনোমাইসিটস গ্রুপের যে ব্যাকটেরিয়া সেগুলোকে মধ্যে আছে, যেমন অ্যাক্টিনোমাইসিস, তারপরে নোকার্ডিয়াকে আমরা এর মধ্যে ফেলতে পারি। তারপরে প্লিওমরফিক মানে হচ্ছে বিভিন্ন ধরনের স্ট্রাকচার, মানে শেপ সাইজ বিভিন্ন ধরনের হইতে পারে, যেমন ধরো প্রোটিয়াস, ঠিক আছে, এটাকে অ্যান্টেরোব্যাকটিসির মধ্যে কাইন্ড অফ আমরা ফেলতে পারি। তারপর হচ্ছে অ্যাসিটোব্যাক্টার আছে। আচ্ছা, এখন আসো যে স্টেনিংয়ের উপর ডিপেন্ড করে আমরা গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ, অ্যাসিড ফার্স্ট এরকম বিভিন্ন ভাগে ভাগ করতেছি। যদি ভায়োলেট কালার স্টেইন নেয় তাহলে সেটাকে আমরা বলতেছি স্টেপ্টোকক্কাস, স্টাফাইলোকক্কাস, এগুলো গ্রাম পজিটিভ, ঠিক আছে। ভায়োলেট কালার স্টেইন যদি নেয় আমরা কিছুটা বলতে পারি ব্লু টাইপের কালার। আর গ্রাম নেগেটিভ মানে হচ্ছে রেড কালারের স্টেইন নেয়, ঠিক আছে, যেগুলো যেমন নিসেরিয়া, ঠিক আছে। এখন একটা ইম্পর্টেন্ট কথা আমি বলি, সেটা হচ্ছে যে রেড কালার নিল সেটাকে গ্রাম নেগেটিভ, আর যেটা হচ্ছে ভায়োলেট কালার নিল সেটা গ্রাম পজিটিভের কারণ কি? এর পিছনে লজিকটা হচ্ছে এরকম যে ধরো আমরা ফার্স্টে ভায়োলেট কোনো একটা কালার দিয়ে আমি হচ্ছে একটা ব্যাকটেরিয়াকে কালার করলাম, একটা ব্যাকটেরিয়া বা স্যাম্পলের একটা ব্যাকটেরিয়া, সেটাকে আমি কালার করলাম। এখন দেখা যায় যেগুলো গ্রাম পজিটিভ, একবার আমি যখন ভায়োলেট দিয়ে কালার করছি তখন এদের আমি বিভিন্ন কিছু দিয়ে, ধরো অ্যালকোহল দিয়ে বা বিভিন্ন কিছু দিয়ে আমি এটাকে ডিকালারাইজেশন করতে চেয়েও এটাকে ডিকালারাইজেশন করতে পারি নাই, ভায়োলেটই রয়ে গেছে, সো এটা গ্রাম পজিটিভ। আর আমি যখন ডিকালারাইজেশন করতে পারছি এবং পরবর্তীতে আর একটা নতুন কালার দিয়েছি, ধরো ভায়োলেট কালার দিয়েছিলাম, পরবর্তীতে আমি ডিকালারাইজেশন করতে পারতেছি বিভিন্ন সাবস্টেন্স দিয়ে, তারপরে আমি আবার একটা লাল কালার দিলাম, ঠিক আছে, লাল কালার দেওয়ার পরে সেটা আবার লাল কালার নিল। তো এই যে বিষয়টা, এটাকে আমরা বলি গ্রাম নেগেটিভ। সো এটা আগের ভায়োলেট কালারটা ধরে রাখতে পারে নাই। আর অ্যাসিড ফাস্ট যেটা, এটা একটা এক্সেপশনাল কেস বা স্পেশাল কেস, যেগুলো টিউবারক্লোসিস করে, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারক্লোসিস যে ব্যাকটেরিয়াটা আছে, এই ব্যাকটেরিয়াগুলো মেইনলি অ্যাসিড ফাস্ট স্টেইন নেয়। আমরা এক্ষেত্রে জিল নিলসেন স্টেইন নামে একটা স্পেশাল স্টেইন করি, এবং এই স্টেইন আমরা যে কাজটা করি, সাধারণত এটা গ্রাম স্টেইন নেয় না, গ্রাম স্টেইন এটার ক্ষেত্রে খাটবে না। এই ব্যাকটেরিয়াতে একটা স্পেশাল অ্যাসিড থাকে যেটাকে আমরা মাইকোলিক অ্যাসিড, এদের আমরা স্ট্রাকচার যখন দেখবো তখন জানবো। সেই মাইকোলিক অ্যাসিডের প্রেজেন্সের কারণে এরা হচ্ছে গিয়ে দেখা যায় যে এদের কিন্তু এরা রেড কালার, রেডিশ একটা টাইপের কালার, বা আমরা বলতে পারি কার্বল ফুসিন দিয়ে যখন এদের স্টেইন করা হয় ওটাকে আর ডিকালারাইজেশন করা যায় না কোনোভাবেই, এবং আলটিমেটলি দেখা যায় যে
এদেরকে আমরা অ্যাসিড ফার্স্ট বলি, এরা গ্রাম স্টেইন নেয় না, এদের গ্রাম স্টেইন দিয়ে আমরা এদেরকে এক্সপ্লেন করতে পারি না। সো এটা নিয়ে আমরা পরে ডিটেলসে জানবো। কিছু ব্যাকটেরিয়া আছে স্পোর ফরমেশন করতে পারে। স্পোর কী জিনিস এগুলো নিয়ে আমরা জানবো, যে ব্যাকটেরিয়া তাদের স্পোর কিন্তু ফরমেশন করে, কারণ রাফ টাফ পরিবেশে যখন তাদের সার্ভাইভ করা খুবই ডিফিকাল্ট, সেই পরিবেশেও ব্যাকটেরিয়াকে সার্ভাইভ করার জন্য এরা স্পোর ফরমেশন করে। তো আমরা জানি ফাঙ্গাই স্পোর ফরমেশন করতে পারে, বাট ফাঙ্গাই স্পোর ফরমেশন করে হচ্ছে রিপ্রোডাকশনের কারণে। আমরা মাইকোলজিতে এটা পড়ছি, রিপ্রোডাকশনের জন্য তারা স্পোর ফরমেশন করে, বাট ব্যাকটেরিয়া স্পোর ফরমেশন করে রাফ টাফ পরিবেশে এদের বেঁচে থাকার জন্য, সার্ভাইভালের জন্য। আচ্ছা, তো স্পোর ফর্মিং ব্যাকটেরিয়ার মধ্যে যেমন ধরো আছে ব্যাসিলাস, যেমন ব্যাসিলাস অ্যানথ্রাসিস, এরকম ব্যাকটেরিয়া আছে কিছু। আর ক্লোস্ট্রিডিয়া স্পিসিসের মধ্যে যেগুলো আছে, যেমন ধরো ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিলি, ক্লোস্ট্রিডিয়াম টিটানি, তারপরে ক্লোস্ট্রিডিয়াম পারফেরেন্সিয়াস, এগুলো আমরা জানবো। আচ্ছা, তারপরে আসা হচ্ছে নন স্পোর ফর্মিং। সাধারণত এইগুলা বাদে বাকি যেগুলো আছে সবগুলোই নন স্পোর ফর্মিং। বেশিরভাগ ব্যাকটেরিয়া নন স্পোর ফর্মিং। স্পোর ফর্মিং কোনগুলো এগুলো আমাদের আলাদা করে জানতে হবে, যে ব্যাসিলাসের বা ক্লোস্ট্রিডিয়া গ্রুপের ব্যাকটেরিয়াগুলো। আচ্ছা, আবার কিছু মানে কোথায় বসবাস করতেছে এর উপর ডিপেন্ড করে, যেমন এক্সট্রাসেলুলার আবার অব্লিগেট ইন্টারসেলুলার। কিছু ব্যাকটেরিয়া আছে যেমন ধরো রিকেটশিয়া ক্যালামাইডিয়া, এদের মেটাবলিজমের জন্য অনেক, যেমন রিকেটশিয়া এরা এটিপি তৈরি করতে পারে না, সো এদের সার্ভাইভালের জন্য তো এটিপি দরকার। তো এই জন্য এরা কী করে, এরা শুধুমাত্র যখন হোস্টকে, কোনো একটা মানুষকে ইনফেক্ট করলো তখনই কেবল এরা সার্ভাইভ করতে পারবে, এরা সংখ্যায় বৃদ্ধি করতে পারবে, বা এরা বসবাস করার জন্য বা এরা মানে ডিজিজ করার জন্য যে বিষয়গুলো সেগুলো করতে পারবে। বাহিরে থাকা অবস্থায় এরা কিন্তু নিজেরা গ্রো করতে পারে না, ভাইরাসের মতো। এই দুটো হচ্ছে কাইন্ড অফ ভাইরাসের মতো। কিন্তু ভাইরাসের স্ট্রাকচার আমরা জানি এসেলুলার, এরা অ্যাসেলুলার না, এরা সেলুলার, বাট স্টিল এরা সার্ভাইভালের জন্য এরা হোস্ট লাগবে। এই জন্য এদেরকে আমরা বলতেছি যে হোস্ট ছাড়া এরা কিন্তু বাঁচবে না, এই জন্য অব্লিগেট ইন্টারসেলুলার, একটা সেল লাগবে এদের সার্ভাইভ করতে হলে। আর তা বাদে যেগুলো এক্সট্রা সেলুলার, এরা ফ্রি লিভিং, এরা বাইরে বসবাস করতে পারবে, যেমন হচ্ছে বেশিরভাগ ব্যাকটেরিয়া এমন। আবার সেল ওয়াল আসে না, এর উপর ডিপেন্ড করে। মেইনলি সেল ওয়াল সব ব্যাকটেরিয়ারই থাকে, তবে শুধুমাত্র মাইক্রোপ্লাজমা যে ব্যাকটেরিয়া সেটা কোনো সেল ওয়াল নাই। আচ্ছা, আবার অব্লিগেট ইন্টারসেলুলার ব্যাকটেরিয়া বলতে যেগুলো ভিতরে মানে অর্গানিজম আমরা বলতেছি, তাহলে সেগুলো অবশ্যই একটা হোস্ট বা একটা সেল লাগবে সার্ভাইভ করতে হলে। মানুষের বডিতে ঢোকার পরে অনলি সার্ভাইভ করতে পারবে রিকেটশিয়া ক্যালামাইডিয়া, তারপরে ভাইরাস। দেখো এখানে ওই কথাগুলোই বলছে। আর রিকেটশিয়া ক্যালামাইডিয়া কিন্তু হোস্ট লাগবে এদের গ্রোথের জন্য। আবার যে ফ্যাকাল্টেটিভ ইন্টারসেলুলার বলতে বোঝায় যে এই সকল অর্গানিজমগুলা বডির মধ্যেও বসবাস করতে পারবে, বা একটা হোস্টের মধ্যে এরা সার্ভাইভ করতে পারবে। আবার এরা এক্সট্রা সেলুলারলি বা সেলের বাহিরেও কিন্তু বাহিরেও এরা সার্ভাইভ করতে পারবে। সো দুই জায়গায় এরা সার্ভাইভ করতে পারে, এই জন্য এদেরকে বলা হয় ফ্যাকাল্টেটিভ ইন্টারসেলুলার। ঠিক আছে, যেমন ধরো মাইক্রোব্যাকটেরিয়া ব্রুসেলা, লিজিওনেলা, লিস্টেরিয়া, ইয়ারসেনিয়া, নোকার্ডিয়া, লিশমেনিয়া, এটাও ব্যাকটেরিয়ার মধ্যে এগুলা। আর প্যারাসাইটের মধ্যে লিশমেনিয়া, প্লাজমোডিয়াম, টক্সোপ্লাজমা, ট্রাইপোনোসেমা, তারপর হচ্ছে যেমন লিশমেনিয়া, তারপরে ট্রাইপানোসেমা, এগুলোকে আমরা বলি হেমোফ্লাজিলাস। আচ্ছা, যাই হোক, তারপরে হিস্টোপ্লাজমা, ক্রিপ্টোকক্কাস, এগুলো হচ্ছে ফাঙ্গাই। ঠিক আছে, এটা সিস্টেমিক ফাঙ্গাই। এটা কিন্তু ক্রিপ্টোকক্কাস যেটা, এটা একটা ইয়েস্ট। আচ্ছা, যাই হোক, ইউনিসেলুলার একটা ফাঙ্গাই, এটা ক্যাপসুলেটের একটা ফাঙ্গাই ক্রিপ্টোকক্কাস। আচ্ছা, যাই হোক, এই জিনিসগুলো নিয়ে এখন কথা বলবো না। এটা ম্যানিনজাইটিস করতে পারে ইমিউনো কম্প্রোমাইজ পার্সনে। এখন আসো যে আমরা যে স্ট্রাকচারটা জানছি ব্যাকটেরিয়ার স্ট্রাকচার, সেটাতে সেল ওয়াল থাকে। এটা খুব ইম্পর্টেন্ট একটা কম্পোনেন্ট, সেল ওয়াল। এখন ধরো এই যে ব্যাকটেরিয়ার সেল মেমব্রেন এবং সেল মেমব্রেনের বাহিরে এখানে একটা সেল ওয়াল আছে। এখন এই সেল ওয়ালের স্ট্রাকচারটা খুবই ইম্পর্টেন্ট, অনেক কারণে এটা ইম্পর্টেন্ট। ফার্স্ট কথা, একটা ব্যাকটেরিয়ার যে সার্ভাইভাল, সেই সার্ভাইভালের জন্য প্রোটেকশনের দরকার, বাহিরের বিভিন্ন ঝামেলা থেকে প্রোটেকশনের দরকার, এবং এই জন্য এই সেল ওয়ালটাই থেকে প্রোটেকশন দিবে। এবং আমাদের ক্লিনিক্যালি আমরা যখন অ্যান্টিবায়োটিক ইউজ করব, আমরা অনেক অ্যান্টিবায়োটিক আমরা দেখবো, যেমন ধরো বিটা ল্যাকটাম, যেমন অ্যান্টিবায়োটিক আছে বিটা ল্যাকটাম। এই বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিকগুলোও কিন্তু দেখা যায় কিন্তু এরা কিন্তু এই সেল ওয়াল সিনথেসিস ইনহিবিট করে কাজ করে। যেমন ধরো পেনিসিলিন। সো ক্লিনিক্যালি আমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট পেনিসিলিন, সেফালোস্পোরিন, এই ড্রাগগুলা। আচ্ছা, এখন আসো সেল ওয়ালের স্ট্রাকচার নিয়ে, এই জন্য আমাদের একটু জানতে হবে। তো মনে রাখবা যে সেল ওয়াল মেইনলি যে স্ট্রাকচারটা দ্বারা গঠিত হয় সেটাকে বলে আমরা পেপটিডোগ্লাইকান। সো এটা মেইনলি পেপটাইড এবং গ্লাইকান বলতে আমরা বুঝাই কার্বোহাইড্রেটের মধ্যে মোনোস্যাকারাইড, এই মোনোস্যাকারাইড দ্বারা মেইনলি এই গ্লাইকান কম্পোনেন্টটা পাওয়া যায়, এবং আরেকটা হচ্ছে পেপটাইড। ঠিক আছে, এই দুইটা জিনিসের সমন্বয় হচ্ছে আমাদের পেপটিডোগ্লাইকান লেয়ার গঠিত। ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরো এই যে হচ্ছে সেল মেমব্রেন, তো এই সেল মেমব্রেনের বাইরে সেল ওয়াল থাকবে। তো সেল ওয়ালের স্ট্রাকচারটাতে এরকম দুইটা মোনোস্যাকারাইড পরস্পরের সাথে কানেক্টেড থাকে। তো এই দুইটাকে আমরা দুইটা ইউনিট বলি। এটা হচ্ছে ধরো ন্যাম ইউনিট, এটা হচ্ছে ন্যাগ ইউনিট। কি বললাম? ন্যাগ, NAG। তো ন্যাম মানে হচ্ছে এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড, আর ন্যাগ মানে হচ্ছে এন অ্যাসিটাইল গ্লুকাসামাইন। তো এই এন অ্যাসিটাইল এরকম দুইটা মোনোস্যাকারাইড বা কার্বোহাইড্রেট হচ্ছে এরকম ইউনিট করে থাকে। ঠিক আছে, সো এভাবে এরা কিন্তু অনেক জায়গায় অনেক থাকবে, এরকম
এরকম এভাবে কানেক্টেড এভাবে থাকবে, এভাবে এরা পুরা সেল ওয়ালটা গঠন করবে এবং এরা একটা লেয়ারে থাকবে এরকম না, এরকম এরা হচ্ছে এরকম মাল্টিপল লেয়ারে কিন্তু থাকবে। সো এরকম মাল্টিপল লেয়ারে এরা এভাবে থাকতেছে এবং এদের মধ্যে এই ন্যাম যে ইউনিট, এটা তো ন্যাম ইউনিট, তো এই ন্যাম ইউনিটগুলো পরস্পরের মাঝে এভাবে কানেকশন বিল্ড আপ করে, তো এই কানেকশনটাকে আমরা বলি হচ্ছে ট্রান্সপেপটাইডেশন। কি বলি? ট্রান্সপেপটাইডেশন। এবং এই কানেকশনটা বিল্ড আপের মাধ্যমে আসলে এরা মানে একটা রিজিড স্ট্রাকচার গঠন করে, একটা সেল ওয়ালের ভালো স্ট্রাকচার বা পেপটিডোগ্লাইকানের মাধ্যমে এরা ফর্মেশন করে। তো এই ট্রান্সপেপটাইডেশনে হেল্প করে একটা এনজাইম, যেটাকে আমরা বলি ট্রান্সপেপটাইডেস, ঠিক আছে, ট্রান্সপেপটাইডেস। এই এনজাইমটা থাকে হচ্ছে প্লাজমা মেমব্রেনে। ব্যাকটেরিয়ার যে প্লাজমা মেমব্রেন থাকে এখানে এই এনজাইমগুলো থাকে এবং এই এনজাইমগুলো এখানে এই ট্রান্সপেপটাইডেশনে হেল্প করায়। ঠিক আছে, এখানে কিন্তু এই এনজাইমগুলো মেনলি এই ট্রান্সপেপটাইডেশনে হেল্প করায়। তো কোনো কারণে দেখা যায় যে আমাদের যে পেনিসিলিন ড্রাগগুলো আছে বা সেফালোস্পোরিন ড্রাগগুলো, এই ড্রাগগুলো কী করে যে এই ট্রান্সপেপটাইডেস যে এনজাইমটা, এই এনজাইমটাকেই মানে এই জায়গায় বাইন্ড করে, এনজাইমটাকে কাজ করতে দেয় না। এবং এটাকে আমরা আরেকটা নামও বলি যে পেনিসিলিন বাইন্ডিং পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন, এভাবে আমরা বলি যে আসলে এই জায়গা হচ্ছে পেনিসিলিন বাইন্ড করে এবং এনজাইমগুলোকে কাজ করতে দেয় না এবং ট্রান্সপেপটাইডেশনও করতে দিবে না। ফলে আমাদের এই যে ক্রস লিঙ্কেজ, এই যে ইউনিটগুলোর মধ্যে ক্রস লিঙ্কেজ, সেগুলোও হবে না এবং আমাদের যে গ্লাইকোপ্রোটিন লেয়ার সেটা প্রপারলি তৈরি হতে পারবে না এবং সেল মেমব্রেন তৈরি হতে পারবে না। এবং এইভাবে যদি গ্লাইকোপ্রোটিন ঠিকভাবে কাজ না করতে পারে, মানে সরি গ্লাইকোপ্রোটিন না, এইভাবে যদি পেপটিডোগ্লাইকান ঠিকভাবে তৈরি না হতে পারে, তাহলে আলটিমেটলি দেখা যাবে সেলের মধ্যে দিয়ে বেশি বেশি পানি চলে আসতেছে এবং সেলের মধ্যে বিভিন্ন পানি চলে আসতেছে, সেল সোল হয়ে যাচ্ছে, বাস্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে ব্যাকটেরিয়া। তো এইভাবে এরা কাজ করে। যাই হোক, আমরা এগুলো নিয়ে তো এখন আলোচনা করবো না, আমরা এগুলো নিয়ে পরে আলোচনা করবো যখন আমরা অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট নিয়ে জানবো এবং সেখানে পেনিসিলিন কীভাবে কাজ করে, ওই মেকানিজমগুলো দেখবো। বাট জাস্ট এটা জেনে রাখলাম যে সেল ওয়ালের একটা গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট হচ্ছে পেপটিডোগ্লাইকান এবং এখানে একটা সুগার ব্যাকবোন থাকে। এবং সুগার ব্যাকবোন বলতে আমি এই যে মনোস্যাকারাইডের যে ব্যাকবোন এবং পাশাপাশি এখানে কিছু পেপটাইড বা প্রোটিনের কিছু সাইড চেনও থাকবে এগুলার সাথে, ঠিক আছে, আমাদের এই মেইনলি ব্যাকবোন বা এই যে আমাদের কার্বোহাইড্রেটের সাথে। এবং এরা পরস্পরের সাথে ক্রস লিঙ্ক থাকে, ট্রান্সপেপটাইডেশনের মাধ্যমে কানেক্টেড থাকে এবং এরা রিজিড একটা সাপোর্ট দেয় সেলকে এবং অসমোটিক প্রেশার থেকে প্রোটেকশন করে। ওই যে যেটা বললাম যে যদি এটা না থাকতো তাহলে কী হতো, সেলের মধ্যে বেশি বেশি পানি চলে আসতো। অসমোটিক প্রেশার এর অ্যাগেনস্টে এরা প্রোটেকশন দিয়ে রাখে যাতে পানি না আসে, কারণ অসমোটিক প্রেশার যেখানে বেশি ওখানে কিন্তু পানি বেশি আসার চান্স থাকবে। এবং এখানে পেনিসিলিন, সেফালোস্পোরিন এগুলো কাজ করে এবং লাইসোজাইমস যে এনজাইম আছে এগুলো দ্বারা কিন্তু সেল ওয়াল ডিস্ট্রয় হইতে পারে। যে গ্রাম পজিটিভ যে ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়াতে ধরো এই যে একটা সেল সাইটোপ্লাজমিক মেমব্রেন বা সেল মেমব্রেন, এটার পরে পেপটিডোগ্লাইকান লেয়ার আছে এবং এই পেপটিডোগ্লাইকান লেয়ারটা অনেক বেশি থিক বা মোটা। দেখো এখান থেকে এই যে এখানে পুরাটাই পেপটিডোগ্লাইকান লেয়ার এবং অনেক থিক, ঠিক আছে, সো অনেক থিক আছে। এবং মাঝখানে আরও কিছু স্ট্রাকচার আছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াতে, যেমন ধরো এই যে পিলাই আছে, ঠিক আছে, সাইটোপ্লাজমিক মেমব্রেন থেকে অরিজিন হচ্ছে, এটাকে আমরা বলি পিলাস, বা একটাকে পিলাস বলি, যদি প্লুরাল হয় তাহলে পিলাই বলি, ঠিক আছে। আচ্ছা, তো এখন আসো যে এই যে পিলাস, এই পিলাসগুলো বের হইলো সাইটোপ্লাজমিক মেমব্রেন থেকে। তা বাদে এখানে আরেকটা স্ট্রাকচার দেখতেছো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াতে শুধু থাকবে, এটা গ্রাম নেগেটিভে কিন্তু থাকবে না। এটাকে আমরা বলি টেকুইক অ্যাসিড। কি বলি? টেকুইক অ্যাসিড, ঠিক আছে। আর পাশাপাশি এখানে আরেকটা স্ট্রাকচার দেখতেছো, এটাও সাইটোপ্লাজমিক মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন থেকে বের হইতেছে, এটাকে আমরা বলি হচ্ছে ফ্লাজেলাম। সিঙ্গুলার হচ্ছে ফ্লাজেলাম, যদি দুইটা হয় তাহলে সেটাকে আমরা বলি ফ্লাজেলা, ঠিক আছে, সেটাকে বলি ফ্লাজেলা। তাহলে এই যে আমাদের ওভারঅল স্ট্রাকচার গেল গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াতে। এখন আমরা চলে যাব গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে। একটু লক্ষ্য করো, এখানে একটু এক্সেপশনাল বিষয় দিয়ে আছে। আমরা দেখব যে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া গ্রাম নেগেটিভ যে ব্যাকটেরিয়া, এগুলো বেশি ডেঞ্জারাস। কেন বেশি ডেঞ্জারাস? এর পিছনে কারণটা আমরা একটু যদি চিন্তা করি, দেখো এদের সাইটোপ্লাজমিক মেমব্রেন আছে, ওকে দ্যাটস ফাইন। এরপরে এদের পেপটিডোগ্লাইকান লেয়ারও আছে, ওকে দ্যাটস ফাইন। বাট একটা জিনিস লক্ষ্য করো, এদের পেপটিডোগ্লাইকান লেয়ারটা অনেক বেশি থিন, মানে অনেক চিকন পাতলা, অনেক বেশি থিন থাকে ইউজুয়ালি, অল্প কিছু ন্যানোমিটার হয়, 2 থেকে 3 ন্যানোমিটার বা এরকম মোস্ট পসিবলি হয়, ঠিক আছে। বাট এই গ্রাম পজিটিভেরটা অনেক বেশি থিক হয়। আচ্ছা, এখন এই পেপটিডোগ্লাইকান লেয়ারটা গেল, তা বাদে এদের আরেকটা স্পেশাল স্ট্রাকচার থাকে যেটাকে আমরা বলি আউটার মেমব্রেন। দেখো আউটার মেমব্রেন নামক একটা স্ট্রাকচার এখানে আমরা দেখতেছি, রাইট? সো আউটার মেমব্রেন আছে এদের গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে, এই যে একটা এক্সট্রা লেয়ার যেটাকে আমরা বলতেছি আউটার মেমব্রেন, ওকে দ্যাটস ফাইন। আর এই আউটার মেমব্রেন আর হচ্ছে এই প্লাজমা মেমব্রেন, এদের মাঝের যে স্পেসটা, এই স্পেসটাকে আমরা বলি
পেরিপ্লাজমিক স্পেস কি দাঁড়াইলো? আউটার মেমব্রেন এবং হচ্ছে সাইটোপ্লাজমিক মেমব্রেনের মাঝের যে স্পেস, এটাকে আমরা বলি পেরিপ্লাজমিক স্পেস। এবং এই স্পেসে এই গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াগুলো বিভিন্ন এনজাইম বা প্রোটিনিয়াস ম্যাটেরিয়াল সিক্রিট করে। যেমন ধরো বিটা ল্যাকটামেস, এই এনজাইম ধরো সাপোজলি এগুলো সিক্রিট করতে পারে। এবং এইগুলো যখন এখানে সিক্রিট করে, এই এনজাইমগুলোর কাজ কি? এই এনজাইমগুলো না যে সকল অ্যান্টিবায়োটিক, ধর আমি বললাম পেনিসিলিন, এই পেনিসিলিনের কি থাকে? বিটা ল্যাকটাম রিং থাকে এই ডিরাক্টার। সো হয় কি যে এই এনজাইমগুলো সিক্রিট করার কারণে এই পেনিসিলিন যেটার বিটা ল্যাকটাম রিং থাকে, এটা স্ট্রাকচারে, এই অ্যান্টিবায়োটিক ওষুধটার স্ট্রাকচারে, এই ওষুধটা আমি যখন দিব তখন এই এনজাইমটার কারণে কিন্তু এই ওষুধটা কাজ করতে পারবে না। এই জন্যই এই ব্যাকটেরিয়াগুলো বেশি ডেঞ্জারাস। ঠিক আছে, যাই হোক। সো আমরা স্ট্রাকচারটা মোটামুটি দেখছি গ্রাম নেগেটিভ গ্রাম পজিটিভ এর ক্ষেত্রে, এবং সেল ওয়ালের ফাংশন কি সেটা আমরা বুঝতে পারতেছি। এখান থেকে আমাদের একটু পরে নিতে হবে। পেপটিডোগ্লাইকান ছিল, এবং আমরা জানছি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আউটার মেমব্রেন থাকে, এবং গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে টেকুইক অ্যাসিড থাকে। আর যেটা হচ্ছে আউটার মেমব্রেন ছিল, আউটার মেমব্রেনও আবার কয়েকটা স্ট্রাকচারের সমন্বয়ে গঠিত হয়। যেমন আউটার মেমব্রেনের লিপিড এ নামে একটা লিপিড কম্পোনেন্ট থাকে, যেটাকে আমরা টক্সিক কম্পোনেন্ট বলি। এটা একটা টক্সিন কম্পোনেন্ট, এন্ডোটক্সিন একটা সাবস্ট্যান্স আছে। বেসিক্যালি যখন মানে মনে রাখবা যে গ্রাম নেগেটিভ যে ব্যাকটেরিয়া, সেটা এন্ডোটক্সিন রিলিজ করতে পারে। আমরা যখন টক্সিন নিয়ে পড়বো, আমরা টক্সিন নিয়ে আলাদা ভিডিও বানাবো, তখন আমরা এইগুলো নিয়ে কথা বলবো, এক্সোটক্সিন, এন্ডোটক্সিন। বাট মনে রাখো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এন্ডোটক্সিন এটা রিলিজ করতে পারে, এবং এন্ডোটক্সিনের মধ্যে টক্সিক যে কম্পোনেন্টটা সেটাই লিপিড এ। ঠিক আছে, এটার কারণেই মেনলি এদের যে টক্সিক ফাংশন সেটা করতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে এদের পলিস্যাকারাইডও কিন্তু থাকে, এবং এই পলিস্যাকারাইডও হচ্ছে মেনলি ল্যাবরেটরি ডায়াগনোসিসে সহযোগিতা করে। আচ্ছা, আমি পলিস্যাকারাইড পাইছি আউটার মেমব্রেন, তার মানে এটা আউটার মেমব্রেনের কম্পোনেন্ট এবং এটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, এরকম একটা ডায়াগনোসিস আমাদের হেল্প করবে। আচ্ছা, এবং টিকুইক অ্যাসিড যেটা, এটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াতে থাকে, এবং এটা মেজর সারফেস অ্যান্টিজেন ফর গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, এবং এটা ল্যাবরেটরি ডায়াগনোসিসে অতটা ইউজ করা হয় না, যেমন ধরো পলিস্যাকারাইডকে ইউজ করা হয় গ্রাম নেগেটিভের ক্ষেত্রে। ঠিক আছে, এবং এটা অ্যাটাচমেন্টে সহযোগিতা করে, মানে যেখানে আক্রমণ করবে যে সকল হোস্টে বা একজন মানুষই তো আক্রমণ করবে ব্যাকটেরিয়াটা, গ্রাম পজিটিভ একটা ব্যাকটেরিয়া, সো সেখানে মিউকাস মেমব্রেনের সাথে অ্যাটাচমেন্টে এটা সহযোগিতা করে, মানুষের মিউকাস মেমব্রেনে। ঠিক আছে, আচ্ছা, এখন আসলে প্লাজমা মেমব্রেন। তো প্লাজমা মেমব্রেন লিপোপ্রোটিন বাইলেয়ার দ্বারা গঠিত, তবে খুব ইম্পর্টেন্ট, এখানে কোনো স্টেরল বা কোলেস্টেরল, জাইমোস্টেরল, আর্গোস্টেরল এরকম কিছুই থাকে না। ঠিক আছে, যেমন ধরো ইউক্যারিওটিক সেলে যেমন থাকে, বাট এখানে প্রোক্যারিওটিক সেলে কোনো স্টেরল কিন্তু নর্মালি থাকে না। ঠিক আছে, তবে মাইকোপ্লাজমা একটা ব্যাকটেরিয়া আছে, এটাতে কিন্তু থাকতে পারে, মাইকোপ্লাজমাতে থাকতে পারে সেল মেমব্রেনে স্টেরলযুক্ত কম্পোনেন্ট। আচ্ছা, এবং পাশাপাশি এই যে সেপটিক শক যে একটা কথা জানলা, এই টিকুইক অ্যাসিডই কিন্তু এই সেপটিক শক করে। ঠিক আছে, সেপটিক শক করতে পারে এই গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, টিকুইক অ্যাসিড কম্পোনেন্টটা সেপটিক শক করতে পারে, এটা এক ধরনের শক। ঠিক আছে, এখন সেপটিক শক বলতে কী বোঝায় সেটা আমরা দেখব পরবর্তীতে যখন পড়বো। আমরা টক্সিনগুলো নিয়ে পড়ার সময় মেনলি এগুলো নিয়ে জানবো। এখন আসো যে এটার কাজ কি? এটা এনার্জি প্রোডাকশনে হেল্প করে, অক্সিডেটিভ ফসফোরাইলেশনের মাধ্যমে ব্যাকটেরিয়া এনার্জি প্রোডাকশন, এবং বিভিন্ন ধরো এই যে সেল মেমব্রেন, সো সেল মেমব্রেনের মধ্যে যে বিভিন্ন পার্টিকেলস সেলের মধ্যে আসা বা বাহিরে যাওয়া, এগুলো কন্ট্রোল করতেও এরা হেল্প করে। ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে সেল ওয়াল, এই যে সেল মেমব্রেন, এই সেল মেমব্রেনই মেইনলি সেল ওয়াল সিনথেসিসে হেল্প করে। ঠিক আছে, সো বিভিন্ন কম্পোনেন্টস এরাই কিন্তু সিনথেসিসে হেল্প করে, এবং পাশাপাশি এই সেল মেমব্রেন থেকে বিভিন্ন ধরনের এনজাইম বা টক্সিন সিক্রিট হইতে পারে বা রিলিজ হইতে পারে। আচ্ছা, এরপরে আসা যাক যে রাইবোসোম। আমরা জানি ব্যাকটেরিয়ার মধ্যে রাইবোসোম থাকে স্ট্রাকচারে, 70S রাইবোসোম। এর মধ্যে 70Sকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, 50S আর 30S, দুইটা সাব ইউনিটে, এবং এই জিনিসটা গেল। এরপর আসা যাক যে হচ্ছে এরা মেনলি রাইবোসোমের কাজ তো হচ্ছে মেনলি প্রোটিন সিনথেসিসে হেল্প করা। সো এদের যে প্রোটিন সিনথেসিস ব্যাকটেরিয়া সেটাতে হেল্প করবে, এবং এটাতে আমরা এই রাইবোসোমের এখানেও কিন্তু কি করতে পারি, আমরা হচ্ছে এটাতে এই রাইবোসোমের যে 50S বা 30S এই সাব ইউনিটগুলোকে ইনহ্যাবিট করেও আমাদের কিন্তু অনেকগুলো অ্যান্টিবায়োটিক কাজ করে। আমরা এগুলাকে বলি হচ্ছে প্রোটিন সিনথেসিস ইনহিবিটর অ্যান্টিবায়োটিক। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। 30Sকে ইনহিবিট করে কাজ করে কিছু অ্যান্টিবায়োটিক, 50Sকে ইনহিবিট করে কিছু অ্যান্টিবায়োটিক। যেমন ধর আমরা পড়বো টেট্রাসাইক্লিন, ক্লোরামফেনিকল, তারপর হচ্ছে ম্যাক্রোলিডসের মধ্যে ইরাইথ্রোমাইসিন, তারপর হচ্ছে এই যে অ্যান্টিবায়োটিকগুলো। ঠিক আছে, এই অ্যান্টিবায়োটিকগুলো দেখবো আমরা কাজ করবে। আচ্ছা, ঠিক আছে, তো এই যে সাব ইউনিটগুলা এগুলাকে ইনহিবিট করে কাজ করে হচ্ছে গিয়ে তাহলে আমাদের বিভিন্ন অ্যান্টিবায়োটিক, এটা আমরা জানলাম। এখন আসলে নিউক্লিওয়েড বা ডিএনএ যেটা হচ্ছে এদের মানে ক্রোমোজোম, যেটা জেনেটিক ম্যাটেরিয়াল, এটা ফর শিওর। আর মেজোজোম যেটা, এটা আমি আগেই বলছিলাম, যেটা হচ্ছে প্লাজমা মেমব্রেনের ভিতরের দিকে ঢুকে যে ইনভেজিনেট করে এরা স্ট্রাকচার, এবং এটা হচ্ছে মেনলি সেল ডিভিশনে হেল্প করে,
পাশাপাশি এরা রেসপিরেশনে হেল্প করে এবং এরা বিভিন্ন কিছু সিক্রেশনও হেল্প করে। সো এই জিনিসগুলো একটু মনে রাখো, সেল ডিভিশন, রেসপিরেশন, সিক্রেশন। পেরিপ্লাজমিক যে স্পেসটা আছে এটা শুধু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতেই থাকে এবং এরা হচ্ছে মেইনলি প্লাজমা মেমব্রেন এবং আউটার মেমব্রেনের মাঝে স্ট্রাকচার। আউটার মেমব্রেন আবার লিপিডে পলিস্যাকারাইডের গঠিত, এটা আগেই বলছি। এবং এইখানে বিভিন্ন হাইড্রোলাইটিক এনজাইম থাকে, যেমন ধরো বিটা ল্যাকটামেস, এটা বলছি আমি। আচ্ছা ঠিক আছে, এখন আসো এতক্ষণ যে কম্পোনেন্টসগুলো নিয়ে আমি কথা বললাম এগুলোকে আমরা বলি এসেনশিয়াল কম্পোনেন্টস। ঠিক আছে, মানে এই কম্পোনেন্টসগুলো মাস্ট থাকতেই হবে। আর কিছু আছে নন এসেনশিয়াল বা অ্যাক্সেসরি, এক্সট্রা কিছু কম্পোনেন্টস, মানে এইগুলো এসেনশিয়াল যেগুলো এগুলো সব জায়গায় থাকবেই, বাট এইগুলা মানে থাকতেও পারে নাও থাকতে পারে, বা এগুলোর প্রেজেন্স হইতেও পারে নাও হইতে পারে। যেমন ধরো ক্যাপসুল, এটা কিছু ব্যাকটেরিয়াতে থাকতে পারে নাও থাকতে পারে। ক্যাপসুল হইতে পারে পলিস্যাকারাইডের তৈরি অর্থাৎ কার্বোহাইড্রেটের তৈরি অথবা পলিপেপটাইডের তৈরি। আগেই বলছি যে ধরো এই যে একটা সেল মেমব্রেন, এই যে হচ্ছে সেল ওয়াল, এর বাহিরে একটা ক্যাপসুলার স্ট্রাকচার থাকতেও পারে নাও থাকতে পারে। তো যদি থাকে এটা এদের পলিপেপটাইডের অথবা মানে প্রোটিনের অথবা পলিস্যাকারাইড বা কার্বোহাইড্রেটের তৈরি হইতে পারে। এবং শুধুমাত্র পলিপেপটাইডের তৈরি যে হচ্ছে গিয়ে ক্যাপসুল, সেটা আমরা শুধু ব্যাসিলাস শ্রেণীর ব্যাকটেরিয়াতে পাই থাকি। আচ্ছা, এই ক্যাপসুলগুলোর কাজ হচ্ছে অ্যাকচুয়ালি এরা ফ্যাগোসাইটোসিসের এগেনস্টে প্রোটেকশন দেয়, ফলে ভিরুলেন্স বাড়াইতে সহযোগিতা করে একটা ব্যাকটেরিয়া। ঠিক আছে, সো এই জন্য দেখা যায় যে মানে ডিজিজ প্রডিউসিং ক্ষমতা, কারণ ফ্যাগোসাইটোসিসকে যদি ইনহিবিট করে, এদের ফ্যাগোসাইটোসিস করতে পারবে না, এরা ডিজিজ ভালো করে করতে পারবে। এবং ল্যাব ডায়াগনোসিসেও কিন্তু আমরা এই পলিস্যাকারাইড দেখে ডায়াগনোসিস করতে পারি। যেমন ধরো কুয়েলাং রিয়াকশন নামে একটা টার্ম আছে, যেগুলো স্পেশালি পলিস্যাকারাইড যুক্ত যে সকল ব্যাকটেরিয়া আছে এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা এই কোয়েলাং রিয়াকশনের মাধ্যমে খুব সহজেই ডায়াগনোসিস করতে পারি। যেমন ধরো স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, বা হচ্ছে আমরা বলতে পারি ম্যানিঙ্গোকক্কাই যে ব্যাকটেরিয়া আছে। সো এইগুলা হ্যাঁ আমরা দেখবো এক এক করে যখন আমরা পড়বো। এরপর আসো পিলাস বা ফিমরি। হ্যাঁ, তো এরা মেনলি গ্লাইকোপ্রোটিনের তৈরি। আমরা জানি যে ব্যাকটেরিয়ার স্ট্রাকচার থেকে এরা বেরোয় এরকম প্রজেকশন টাইপের। এবং পিলাই এগুলোর মধ্যে আবার টাইপ আছে, আমরা এক এক করে এগুলো নিয়ে যখন জানবো তখন জানবো যে এর মধ্যে অর্ডিনারি পিলাই আছে, সেক্স পিলাই আছে। তো অর্ডিনারি যে পিলাই বা সাধারণ যে পিলাই সেটা হচ্ছে সেল সার্ফেসের সাথে যেখানে অ্যাটাক করছে তাদের সাথে অ্যাটাচমেন্টে সহযোগিতা করবে। ধরো একটা পার্সনকে অ্যাটাক করছে এই ব্যাকটেরিয়াটা, তখন তার যে পিলাইটা, ওই ব্যাকটেরিয়াটার পিলাইটা ওই মানুষের সাথে মানুষের সেলের সার্ফেসের সাথে অ্যাটাচমেন্টে বা লাগাই রাখতে সহযোগিতা করবে। আর সেক্স যে পিলাই এটা হচ্ছে দুইটা ব্যাকটেরিয়া এর অ্যাটাচমেন্টে সহযোগিতা করে, দুইটা ব্যাকটেরিয়া অ্যাটাচমেন্টে সহযোগিতা করে এবং এদের মধ্যে কানেকশন বিল্ড আপ করে। মেনলি আমরা জানি কনজুগেশন একটা টার্ম আমরা পড়বো পরবর্তীতে, সেই কনজুগেশনে দেখবো যে দুইটা ব্যাকটেরিয়া এদের মাঝে অ্যাটাচমেন্টে সহযোগিতা করতেছে। ঠিক আছে, তো সেক্স পিলাইয়ের কাজ আলাদা। পিলাস মানে সিঙ্গুলার, একটাকে আমরা বুঝাই, আর পিলাই মানে প্লুরাল। আচ্ছা, এখন আসো যে ফ্লাজেলা একটা টার্ম আছে। তো ফ্লাজেলা মানে হচ্ছে এরা মোটিলিটি বা মুভমেন্টে সহযোগিতা করে এবং এরা সাধারণত প্রোটিনের স্ট্রাকচার। ঠিক আছে, আর এটা ছিল গ্লাইকোপ্রোটিন। এরপরে স্পোর হচ্ছে ক্যারাটিন লাইক কোট এবং ডিপি কোলোনিক অ্যাসিড দিয়ে এরা গঠিত, বা এক ধরনের অ্যাসিডিক স্ট্রাকচার। এবং এরা ডিহাইড্রেশন, হিট বা কেমিক্যাল বিভিন্ন প্রতিকূল অবস্থায় এদেরকে সাপোর্ট দেয়, মানে ব্যাকটেরিয়াকে সাপোর্ট দেয়। স্পোর ফর্মেশনের মাধ্যমে এরা নিজেদের সাপোর্ট পায়। এবং প্লাজমিড যেটা, এটা হচ্ছে এক্সট্রা ক্রোমোজোমাল একটা ডিএনএ যেটা অনেক জিন কন্টেন করতে পারে এবং অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে এরা রেজিস্ট্যান্স গঠন করা বা এরা মানে টক্সিন এর বিরুদ্ধে মানে টক্সিন তৈরি করতে হেল্প করা, সেরকম বিভিন্ন কাজে এরা হেল্প করতে পারে। গ্রানিউলস থাকতে পারে কিছু কিছু ব্যাকটেরিয়াতে, এবং গ্রানিউলসগুলো গ্লাইকোজেন, লিপিড, পলিফসফেট এগুলার তৈরি হইতে পারে। এবং এরা সাধারণত নিউট্রিশন প্রোভাইড করে ব্যাকটেরিয়াকে। ঠিক আছে, গ্লাইকোক্যালিক্স যেটা, এটা পলিস্যাকারাইডের তৈরি। এবং মনে রাখবা যে অ্যাকচুয়ালি ক্যাপসুল এক ধরনের গ্লাইকোক্যালিক্স একটা ব্রড টার্ম। গ্লাইকোক্যালিক্সটা যখন রিজিড হয়, মডিফাইড হয়ে এরা হচ্ছে ক্যাপসুল তৈরি করে এবং এরাও মানে সারফেসে অ্যাডহেরেন্স করতে সহযোগিতা কিন্তু করে। এই জিনিসটা আমরা জানলাম। এখন আসো যে ইনভেলপ। তো ইনভেলপের মধ্যে সাইটোপ্লাজম মানে সেল মেমব্রেন, সেল ওয়াল, তারপরে ক্যাপসুল এগুলো পড়বে, আমি আগেই বলে আসছি। ঠিক আছে, তো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া সেল ওয়াল অনেক বেশি থিক থাকে, আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে মাত্র 1 থেকে 2 শিটস থাকে। মানে ধরো এরকম একটা লেয়ার আর একটা লেয়ার, মানে এরকম 2টা শিট থাকে মাত্র, অনেক বেশি থিন বা চিকন থাকে, পাতলা থাকে। এবং এখানে সেল ওয়ালে পেরিপ্লাজমিক স্পেস থাকবে, আউটার মেমব্রেন থাকবে, এই জিনিসগুলো কিন্তু থাকবে। বাট গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াতে কিন্তু এবং ক্যাপসুল গ্রাম পজিটিভ নেগেটিভ দুইটাতেই থাকতে পারে। আচ্ছা, এখন ক্যাপসুলে সেল ইনভেলপের কাজ কি? ব্যাকটেরিয়াকে রিজিডিটি প্রোভাইড করে, এগুলো তো করবেই। পাশাপাশি হচ্ছে হোস্টেল এনভায়রনমেন্ট থেকে সাপোর্ট করা, তারপরে মেটাবলিক প্রসেস যেগুলো হচ্ছে ইন্টারনাল অর্গানেলস এগুলোর জন্য ইম্পর্টেন্ট, সেগুলোতে হেল্প করা। তারপর হচ্ছে
হিউম্যান সেল সার্ফেসের সাথে অ্যাটাচমেন্টে হেল্প করা, যে কারণ আলটিমেটলি একটা ডিজিজ যদি করতে চায় একটা ব্যাকটেরিয়া, তাহলে সেটার ফার্স্ট কাজ হচ্ছে হিউম্যানের কোনো একটা সেলের সাথে সেটা অ্যাটাচমেন্ট করে পরবর্তীতে সেলটাকে ডিস্ট্রাক্ট করবে বা সেটা পরবর্তী কাজ করবে। সো এই জিনিসটা ইম্পর্টেন্ট। এখন দেখো সেল মেমব্রেন, যেটা সেল মেমব্রেনের কম্পোজিশন যদি আমরা বলি, এরা মেইনলি হচ্ছে লাইপোপ্রোটিন বাইলার বা আমরা বলতে পারি ফসফোলিপিড বাইলার। তো এখানে মেইনলি ফসফোলিপিড থাকে, এক ধরনের লিপিড স্ট্রাকচার, এবং এখানে তার মাঝে মাঝে কিছু প্রোটিন থাকে। সো আলটিমেটলি ধরো ফসফোলিপিড এখানে আছে, আমরা যেমন আমাদের হিউম্যান সেলের স্ট্রাকচার পড়ছিলাম না, দেখো তার মধ্যেই ফসফোলিপিড আছে এবং তার পাশাপাশি এখানে মাঝে দিয়ে কিছু প্রোটিন আছে, ঠিক আছে, কিছু প্রোটিন এখানে স্ট্রাকচার বা ইমবেডেড আছে, জায়গায় জায়গায় ঢুকানো আছে। আচ্ছা, এবং দেখা যায় যে প্রোটিনগুলা 70% অফ দ্য সেল মেমব্রেন মাস গঠন করে। সো আলটিমেটলি প্রোটিনই কিন্তু বেশি থাকে, এবং এখানে কোনো এস্টেরলস থাকে না, কোলেস্ট্রল, জাইমোস্ট্রল, আর্গেস্ট্রল কিছু থাকে না। আমরা জানি কোলেস্ট্রল ইউক্যারিওটিক সেলে, হিউম্যান সেলে যেমন কোলেস্ট্রল থাকে, ফাঙ্গাল যে ইউক্যারিওটিক সেল আছে সেখানে হচ্ছে জাইমোস্ট্রল বা আর্গেস্ট্রল এগুলো থাকে, ঠিক আছে। সো বাট এখানে ওরকম কিছুই থাকে না। আচ্ছা, কিন্তু মাইক্রোপ্লাজমা একটা এক্সেপশন, কারণ মাইক্রোপ্লাজমাতে এটা থাকতে পারে, কোলেস্টেরল যেমন ধরো বা স্টেরল থাকে, ঠিক আছে। আচ্ছা, কিছু কিছু মানে ব্যাকটেরিয়াল মেমব্রেনস তারা পেন্টাসাইক্লিক স্টেরল লাইক মলিকিউলস কন্টেইন করতে পারে, বাট এটা স্টেরল না, এটা পেন্টাসাইক্লিক জাস্ট স্টেরল লাইক মলিকিউলস, এগুলোকে আমরা বলি হোপানয়েডস। এই টার্মটা জাস্ট একটু মনে রাখতে পারো, দ্যাটস ইট। এবং এখানে কিছু কার্বোহাইড্রেটও থাকতে পারে প্লাজমা মেমব্রেনের আউটার সারফেসে। সো এই জিনিসটা একটু জানলাই, যেমন ধরো এই যে কার্বোহাইড্রেট অ্যাটাচ আছে, এটাকে অলিগোস্যাকারাইড, সেরকম জায়গায় জায়গায় কিছু কার্বোহাইড্রেটও কিন্তু প্রেজেন্ট থাকতে পারে। আচ্ছা, এখন আসলে সেল মেমব্রেনের ফাংশন কি, এইগুলো আগেই বলে আসছি আমি, এখন আর নতুন করে কিছু বলবো না। এরপর আসা যাক যে এরপর আমরা চলে যাব সেল ওয়াল নিয়ে আমরা কথা বলছি, এবং দেখা যায় গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার যে সেল ওয়াল সেটা 15 থেকে 50 ন্যানোমিটার থিক হইতে পারে, ঠিক আছে। এবং ব্যাকটেরিয়ার সেলের দেখা যায় যে 20 থেকে 25% এই সেল ওয়ালের যে ওয়েট সেটা, ঠিক আছে। সো সেল ওয়াল কিন্তু অনেক বড় একটা কন্ট্রিবিউশন মেক করে। গ্রাম পজিটিভ যে সেল ওয়াল সেটাতে পেপটিডোগ্লাইকান থাকবে, টেকুইক অ্যাসিড থাকবে, পলিস্যাকারাইজ থাকবে, পলিস্যাকারাইজ ক্যাপসুল আকারে থাকতে পারে। আচ্ছা, এবং পলিস্যাকারাইজ বলতে অ্যাকচুয়ালি এখানে ম্যানোস আর অ্যারাবিনোস, র্যামনোস, গ্লুকোসামাইন এরকম বিভিন্ন স্ট্রাকচার, তারপরে অ্যাসিডিক সুগার যেমন গ্লুকোরোনিক অ্যাসিড, মোনোরোনিক অ্যাসিড এগুলো থাকতে পারে, এবং ঠিক আছে, এগুলো থাকতে পারে। আর টেকুইক অ্যাসিড, যেটা টেকুইক অ্যাসিডের মধ্যে আবার দেখা যায় যে দুইটা টাইপস আছে, একটাকে বলে আমরা ওয়াল টেকুইক অ্যাসিড, আর একটা হচ্ছে লিপোটেকুইক অ্যাসিড, ঠিক আছে। তো এটা হচ্ছে পেপটিডোগ্লাইকান লেয়ারের সাথে কোভ্যালেন্ট বন্ডের মাধ্যমে কানেক্টেড থাকে, আর লিপোটেকুইক অ্যাসিড যেটা এটা প্লাজমা মেমব্রেনের সাথে কানেক্টেড থাকে, ঠিক আছে। সো এই জিনিসটা ইম্পর্টেন্ট কিন্তু। ওকে, দ্যাটস ফাইন। সো প্লাজমা মেমব্রেনের সাথে যেটা কানেক্টেড থাকে সেটা আমরা আগের ছবিতে দেখাইছিলাম, যে অ্যাকচুয়ালি ধরো এই যে হচ্ছে প্লাজমা মেমব্রেন, তো এই প্লাজমা মেমব্রেনের সাথে এই যে এইভাবে কানেক্টেড ছিল, এটা হচ্ছে টিকুইক অ্যাসিড। তো এই টিকুইক অ্যাসিডটা যখন প্লাজমা মেমব্রেনের সাথে কানেক্টেড তখন সেটাকে আমরা বলতেছি হচ্ছে লাইপোটিকুইক অ্যাসিড। আর আরেকটা আছে ওয়াল টিকুইক অ্যাসিড, এটা মিলি ওয়ালের সাথে বা আমরা সেল ওয়ালের যে পেপটিডোগ্লাইকান আছে এটার সাথে কানেক্টেড থাকে। সো এই জিনিসটা একটু আলাদা করে জানতে পারো, ঠিক আছে। এখন আসো যে আমরা জানছি যে গ্রাম নেগেটিভ যে ব্যাকটেরিয়া, এই গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে কিন্তু কি থাকবে, পেপটিডোগ্লাইকান তো থাকবে, বাট এটা খুবই থিন থাকে, 2 থেকে 8 ন্যানোমিটারের মতো, এবং লাইপোপলিস্যাকারাইড এটা থাকবে। এবং এই লাইপোপলিস্যাকারাইড যেটা, এটাই বলতেই মিললে আমরা লিপিড কে বুঝাচ্ছি, হ্যাঁ, লিপিড বলতে আমরা লাইপোপলিস্যাকারাইড বুঝাচ্ছি। তো লাইপোপলিস্যাকারাইডের স্ট্রাকচারে ধরো এখানে লিপিড তো থাকবেই, পাশাপাশি এখানে কিন্তু সোমাটিক ও অ্যান্টিজেন নামে একটা অ্যান্টিজেন আছে, এই যে একটা অ্যান্টিজেন থাকতেছে যেটাকে আমরা ও অ্যান্টিজেন বলতেছি। সো এটা তো আসেই। আর লিপিড বলতে আমরা এতটুকু স্ট্রাকচারকে বোঝাচ্ছি। সো এটা হচ্ছে লিপিড এতটুকু হচ্ছে লিপিড তো লিপিডের মধ্যে আবার ডাইস্যাকারাইড ডাইফসফেট নামে স্ট্রাকচার আছে, যেটা হচ্ছে এই যে এতটুকু। তারপরে এখানে ফ্যাটি অ্যাসিডস আছে, মানে পলিস্যাকারাইড আছে, পলিস্যাকারাইডটাকে আমরা বলতেছি সোমাটিক অ্যান্টিজেন। আর তারপরে এখানে একটা কোরও থাকে। সো ওভারঅল এটা হচ্ছে আমাদের লাইপোপলিস্যাকারাইডের স্ট্রাকচার। সো লাইপোপলিস্যাকারাইড একটা ব্রড টার্ম, যেখানে বেশ কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি। লিপিড যেটা এটা কিন্তু রেসপন্সিবল ফর টক্সিক ইফেক্ট, রাইট। আমরা এক এক করে এগুলো নিয়ে জানবো, এগুলো খুবই ইম্পর্টেন্ট কিন্তু। আচ্ছা, এদের ফাংশন দেখো, লিপিডে কিন্তু টক্সিক ইফেক্ট প্রডিউস করে, যেমন ধরো ফিভার, শক, হাইপোটেনশন, এই জিনিসগুলো লিপিডে কিন্তু প্রডিউস করতে পারে। আর ও অ্যান্টিজেন যেটা, এটা মেনলি হচ্ছে আইডেন্টিফিকেশন অফ দ্য অর্গানিজমে হেল্প করে, কারণ এটা পলিস্যাকারাইডের তৈরি। আবার পেরিপ্লাজমিক স্পেস যেটা আমরা পড়ে আসছিলাম, তো পেরিপ্লাজমিক স্পেস গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে থাকে, এটা আমাদের মাথায় ফার্স্ট আসতে হবে। এরা সেলের ভলিউমের 20 থেকে 40% কন্টেইন করতে পারে। এখানে বাইন্ডিং প্রোটিনস থাকে, বিভিন্ন বাইন্ডিং প্রোটিনসও পাওয়া যায়, যেটা ট্রান্সপোর্ট অফ স্পেসিফিক সাবস্টেন্সকে সহযোগিতা করে। ধরো সেলের মধ্যে বিভিন্ন সাবস্টেন্সকে ঢুকাইতে, মানে ব্যাকটেরিয়াল যে সেল, গ্রাম নেগেটিভ যে ব্যাকটেরিয়া সেই ব্যাকটেরিয়াল সেলের মধ্যে বিভিন্ন সাবস্টেন্সকে ঢুকাইতে সহযোগিতা করে। এটা ফার্স্টে মনে রাখো, অ্যামিনো অ্যাসিড, সুগার, ভিটামিন, আয়ন্স, এগুলোকে সেলের মধ্যে ঢুকাইতে সহযোগিতা করবে। আমরা হাইড্রোলাইটিক এনজাইমের মধ্যে ফেললাম হচ্ছে ধরো অ্যালকালাইন ফসফেটেস, 5 নিউক্লিওটাইডেস, এগুলোকে ফেললাম। এগুলো হচ্ছে বিভিন্ন সাবস্টেন্সকে
মানে যেগুলো নন ট্রান্সপোর্টেবল সেগুলোকে ট্রান্সপোর্টেবলে কনভার্ট করবে, ঠিক আছে। আর কিছু ডিটক্সিফাইং এনজাইম থাকে যেগুলো যেমন বিটা ল্যাকটামেজ, অ্যামাইনোগ্লাইকোসাইড ফসফারাইলেস, এগুলো হচ্ছে কিছু অ্যান্টিবায়োটিককে ইনঅ্যাক্টিভেট করে দিতে পারে। যেমন বিটা ল্যাকটামেজ হচ্ছে পেনিসিলিন, সেফালোস্পোরিন, এগুলোকে ইনঅ্যাক্টিভেট করে দিতে পারে, কারণ ওইগুলোকে বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক আমরা বলি। আউটার মেমব্রেনের স্ট্রাকচার যদি আসি, এটা অ্যাকচুয়ালি বাইলেয়ার একটা স্ট্রাকচার এবং এটা দেখতে সেল মেমব্রেনের মতোই কাইন্ড অফ মনে হয়, এটা একটা বিষয়। এবং এদের স্ট্রাকচারে পোরিনস নামে হচ্ছে কিছু চ্যানেল টাইপের কিছু প্রোটিন মলিকিউল থাকে যেগুলোকে আমরা পোরিনস বলি, যেগুলো আমাদের সেলকে প্রোটেক্ট করা থেকে শুরু করে বিভিন্ন মলিকিউলের যে ট্রান্সমিশন সেগুলোকে হেল্প করে, যেমন সুগার, অ্যামিনো অ্যাসিড, তারপর সার্টেন আয়ন, সেগুলোকে ট্রান্সমিশনে সহযোগিতা করে ব্যাকটেরিয়াল সেলের সাথে আদান প্রদান করতে। তা বাদে কিন্তু বেশ কিছু আউটার মেমব্রেন প্রোটিন বা ওএমপিও থাকে, এগুলা বিভিন্ন কাজে হেল্প করে থাকে, ঠিক আছে। এবং তা বাদেও আউটার মেমব্রেনে আরও বেশ কিছু প্রোটিন থাকে যেগুলা মানে ট্রান্সপোর্ট অফ স্পেসিফিক মলিকিউলসে হেল্প করে, যেমন ধরো ভিটামিনে বা আয়নে। সো এই জন্য এই জিনিসগুলো আলটিমেটলি আমরা জানলাম আউটার মেমব্রেনে অনেকগুলো প্রোটিন থাকে। এখানে এখন প্রশ্ন জাগতে পারে যে ভাই আচ্ছা প্রোটিন দেখলাম, এখানে অনেকগুলো প্রোটিন দেখলাম, কিন্তু তাহলে লাইপোপলিস্যাকারাইড বা হচ্ছে গিয়ে ওই যে মানে লাইপোপলিস্যাকারাইড যে স্ট্রাকচারটা ছিল বা হলো গিয়ে আমাদের লিপিডে অথবা পলিস্যাকারাইড, ওইগুলো গেল কই? আনসার হচ্ছে যে ওই লাইপোপলিস্যাকারাইডের যে স্ট্রাকচারটা সেটাও কিন্তু আউটার মেমব্রেনেই থাকে, বাট ওইগুলোকে এখানে ওইভাবে ইনক্লুড করা হয়নি। বাট এই প্রোটিনগুলো বাদেও লাইপোপলিস্যাকারাইডও আমাদের আউটার মেমব্রেনের কিন্তু পার্ট। সো এই জিনিসটা আমরা একটু জানবো। টিকুইক অ্যাসিড জিনিসটা হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াতে থাকে এবং এটা দুই ধরনের হয়, লাইপোটিকুইক, ওয়ালটিকুইক, এগুলো আমি বলছি। এবং এগুলোর ফাংশন হচ্ছে সেপটিক শককে ইন্ডিউস করতে পারে। টিক শক বলতে এখানে কি থাকবে? ফিভার থাকবে, হাইপোটেনশন থাকবে, সো ওই বিষয়গুলোই থাকবে, এগুলো নিয়ে আমরা দেখবো। এবং এরা হচ্ছে সেল ওয়াল, মানে নর্মাল ফাংশন যদি সেল ওয়ালের ব্যাকটেরিয়া করতে হয়, তারপরে ব্যাকটেরিয়া নর্মাল ফাংশন করতে হলে কিন্তু এদের কন্ট্রিবিউশন লাগে বা টিকুইক অ্যাসিডের হেল্প লাগে। এবং এরা সারফেস অ্যান্টিজেন হিসেবে কাজ করে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াতে। এবং এদেরকে কিন্তু মানে ডায়াগনোসিসে যদিও এরা অতটা সুন্দর হেল্প করতে পারে না, বাট স্টিল কিন্তু এরা একটা সারফেস অ্যান্টিজেন হিসেবে কিন্তু এরা আমরা ডিটেক্ট করে, এরা একটা অ্যান্টিজেন হিসেবে কিন্তু সেরোলজিক্যাল ক্লাসিফিকেশন অফ ব্যাকটেরিয়াতে এরা ইউজ হয়, ঠিক আছে। এরা আসে মানে আমরা বুঝি যে আচ্ছা ওকে দ্যাটস ফাইন, এটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। এবং এরা ম্যাগনেসিয়াম আয়নের সাথে বাইন্ড করতে পারে এবং এরা আয়ন সেলের মধ্যে ঢুকাইতে হেল্প করতে পারে। এবং মেমব্রেন যে টিকুইক অ্যাসিড, এরা কিন্তু মানে আন্ডারলাইং সেল মেমব্রেনের কাজে হেল্প করতে পারে। এবং পাশাপাশি এরা স্টাফাইলোকক্কাই যে ব্যাকটেরিয়া আছে, স্টাফাইলোকক্কাস, যারা হচ্ছে ওই যে মানে এরকম গ্রাফ লাইক স্ট্রাকচারে থাকে, একটা গ্রাম পজিটিভ একটা ব্যাকটেরিয়া। এবং এটা এই ব্যাকটেরিয়াটাকে মিউকোজাল যে সারফেস, এই সারফেসে অ্যাটাচমেন্ট করতে, মিউকোজাল সারফেস কার্মিকোজাল সেল বা কার্মিকোজাল সেল সারফেস আমরা হচ্ছে কোনো একটা হিউম্যানের যাকে ইনফেক্ট করবে তার সাথে অ্যাটাচ করতে সহযোগিতা করবে। এবং বিভিন্ন অটোলাইটিক এনজাইম এর সাবস্ট্রেট হিসেবে এটা কাজ করতে পারে। পেপটিডোগ্লাইকান যে লেয়ারটা, সেটার স্ট্রাকচারটা আমরা যদি একটু দেখি, পেপটিডোগ্লাইকানকে আমরা মিউরিন বা মিউকোপেপটাইডও বলে থাকি। তো সাধারণত সব ব্যাকটেরিয়াতেই কিন্তু পেপটিডোগ্লাইকান থাকে, সেটা গ্রাম পজিটিভ হোক নেগেটিভ হোক। সো এই জিনিসটা ইম্পর্টেন্ট। তবে মাইকোপ্লাজমা যেটা, এটাতে কিন্তু দেখা যায় যে সেল মেমব্রেনই থাকে, কোনো সেল ওয়াল যেহেতু থাকে না, পেপটিডোগ্লাইকানও থাকার চান্স নাই। এবং গ্রাম পজিটিভে থিক থাকে, এটাতে 40টা শিটের মতো থাকে, এভাবে 1, 2, 3, 4 এভাবে 40টা শিটের মতো থাকে। বাট গ্রাম নেগেটিভে খুবই থিন থাকে, মাত্র 2টা শিটের মতো থাকতে পারে, 2 থেকে 8 ন্যানোমিটার মতো থিক হয়। আচ্ছা, এটা গেল। তারপর হচ্ছে ধরো এদের স্ট্রাকচারটা আমি আগেই বলে আসছি যে একটা সুগার ব্যাকবোন থাকে, মেনলি মোনোস্যাকারাইড দ্বারা গঠিত, এবং ন্যাম ইউনিট থাকে, এবং সাইড চেইন হিসেবে পেপটাইড থাকে, টেট্রাপেপটাইড। যেমন ধরো ডি এবং এল অ্যামাইনো অ্যাসিড কিন্তু এখানে পাওয়া যায়। মিউরামিক অ্যাসিড যে কম্পোনেন্টটা আছে এই ন্যাম ইউনিটের সাথে, দুইটা এই অ্যামাইনো অ্যাসিডগুলোর মধ্যে যেগুলো আসলে এভাবে সাইড চেইন হিসেবে যুক্ত থাকতেছে, তার মধ্যে দুইটাকে মানে দুইটা অ্যামাইনো অ্যাসিডকে হচ্ছে স্পেশালি মেনশন করা যাইতে পারে। একটা হচ্ছে ডাই অ্যামাইনো পিমেলিক অ্যাসিড, আর একটা হচ্ছে ডি অ্যালানিন। হ্যাঁ, এগুলা তো যেমন ডি অ্যালানিন হচ্ছে ক্রস লিঙ্কেজ, টেট্রাপেপটাইডের মধ্যে ক্রস লিঙ্কেজে হেল্প করে। আর মানে এই যে ডাই অ্যামাইনো পাইমেলিক অ্যাসিড যেটা, এটা হচ্ছে ব্যাকটেরিয়াল সেল ওয়ালেই শুধু থাকে, এই জন্য এরা ইউনিক। আলটিমেটলি সাইড চেনের মাধ্যমে সুগার ব্যাকবোন এবং সাইড চেনের মাধ্যমে পরস্পরের সাথে ক্রস লিঙ্কেজ গঠন করে। এবং দেখা যায় যে সুগার ব্যাকবোন এটা সব ব্যাকটেরিয়াল স্পিসিসই সেম থাকে, বাট এই ক্রস লিঙ্কেজ যেগুলো এরা গঠন করে, এই ক্রস ব্রিজগুলো, এগুলো কিন্তু এক একটা স্পিচে ভ্যারি করে। সো এখানে ওইভাবে দেখানো হয়েছে। যেমন ধরো এই পিকচারটাতে হচ্ছে যেটা স্টাফাইলোকক্কাস অরিয়াস, একটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, এবং এখানে হচ্ছে ইকোলাই যে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, সেটা হচ্ছে এখানে প্রেজেন্ট করা কিন্তু হয়েছে। আচ্ছা, সো আলটিমেটলি এটার কাজ কি? রিজিড সাপোর্ট দেওয়া ট্রান্সপেপটাইডেস, যেটা এই এনজাইমটা তো আমরা জানি যে পেনিসিলিন, তারপর হচ্ছে এটাকে আমরা পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনও বলি। সো এখানে পেনিসিলিন, সেফালোস্পোরিন এগুলো বাইন্ড করে। সো এগুলো আমি আগেই বলছি। এবং লাইসোজাইম যে এনজাইম, সেগুলো কিন্তু এই মানে সেল মেমব্রেনকে, সেল ওয়ালকে ডিস্ট্রয় করে কাজ করতে পারে, স্পেশালি পেপটিডোগ্লাইকানকে।
গ্লাইকোক্যালিক্স নিয়ে যদি আমি একটু কথা বলি, যে এটা একটা কোটিং, এবং আমরা ক্যাপসুল পড়ছিলাম, ক্যাপসুল মেনলি গ্লাইকোক্যালিক্সের একটা মডিফাইড ভার্সন, ম্যানি ব্যাকটেরিয়াতে এটা থাকে। সাধারণত গ্লাইকোক্যালিক্স যে সকল ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া আছে সেগুলোতে তো গ্লাইকোক্যালিক্স আছেই, কারণ গ্লাইকোক্যালিক্সটাই একটা মডিফাই হয়ে ক্যাপসুল তৈরি করছে। তা বাদেও বেশ কিছু ব্যাকটেরিয়াতেও গ্লাইকোক্যালিক্স থাকতে কিন্তু পারে, এবং এরা কিন্তু অনেক মানে ভিরুলেন্সটা বৃদ্ধি করতে, ব্যাকটেরিয়াটাকে যাতে ডিস্ট্রয় না করতে পারে এই ক্ষেত্রে এটা হেল্প করতে পারে ব্যাকটেরিয়াকে, ঠিক আছে। সো এই জিনিসগুলো জাস্ট আমি একটু জানলাম। অনেক ব্যাকটেরিয়াতে ক্যাপসুল থাকে, এবং ক্যাপসুলগুলো মেনলি পলিস্যাকারাইড অথবা মানে পলিপেপটাইডের হতে পারে, যেমন ধরো শুধুমাত্র যেমন অ্যানথ্রাক্স ব্যাসিলাই, এটা কিন্তু একটা পলিপেপটাইড, ঠিক আছে। ব্যাসিলাস অ্যানথ্রাসিস যেটা অ্যানথ্রাক্স রোগটা করে, এটা একটা পলিপেপটাইড, ঠিক আছে। সো এই জিনিসটা কর, এবং সেই পলিপেপটাইড হচ্ছে ডি গ্লুটামিক অ্যাসিডের তৈরি। ওকে, দ্যাটস ফাইন। এখন এখানে আমরা অত ডিটেলসে কিছু জানবো না, জাস্ট আমরা যেটা জানবো যে এটার কাজ কি। ক্যাপসুলের কাজ অবশ্যই মানে ফ্যাগোসাইটোসিস যাতে না হয়, তারপরে ইমিউন রেসপন্স যাতে না করতে পারে ব্যাকটেরিয়া এগেনস্টে, সেদিকে একটু প্রোটেকশন দেওয়া, বা হচ্ছে মানে প্রপার ইমিউন রেসপন্স যাতে না করতে পারে, হ্যাঁ, মানে কারণ ইমিউন রেসপন্স তৈরি করতে ধ্বংস করে দেওয়ার ট্রাই করবে, রাইট। সো এটা গেল। তারপর হচ্ছে গিয়ে হোস্ট যে সেল সার্ফেস সেখানে অ্যাটাচমেন্টও হেল্প করে, অ্যাটাচমেন্ট বা অ্যাডহেশন যেটা লাগাইতে। তারপর হচ্ছে অর্গানিজম আইডেন্টিফিকেশনে হেল্প করতে পারে, যেটা কোয়ালাং রিয়াকশন হিসেবে আমরা জানি। তো তার বাদে ভ্যাকসিন হিসেবেও কিন্তু আমরা এই পলিস্যাকারাইড ক্যাপসুলকে ইউজ করতে পারি। আচ্ছা, দেখো কোয়ালাং রিয়াকশন বলতে মেইনলি যেটা বোঝায় সেটা আমি একটু যদি সংক্ষেপে বলি, যেমন ধরো এই যে হচ্ছে মানে ক্যাপসুল, মানে এই ভিতরে ব্যাকটেরিয়া, এবং এই যে ধরো ব্যাকটেরিয়াল ক্যাপসুল, হ্যাঁ, মানে এখানে আমি কী করলাম, এখানে আমি একটা জিনিস অ্যাড করলাম। সেই জিনিসটা হচ্ছে আমরা জানি যে এই যে ক্যাপসুল থাকে, রাইট, ব্যাকটেরিয়ার বাইরে এই যে ধরো একটা ক্যাপসুল, তো এই ক্যাপসুলের গায়ে বিভিন্ন অ্যান্টিজেন থাকে, এগুলোকে আমরা বলি ক্যাপসুলার অ্যান্টিজেন। কী বলি? ক্যাপসুলার অ্যান্টিজেন। তো এই ক্যাপসুলার অ্যান্টিজেনের বিরুদ্ধে আমি অ্যান্টিবডি বাহির থেকে তৈরি করছি, এবং সেই অ্যান্টিসেরা বা অ্যান্টিবডিগুলা আমি এখানে মিক্স করলাম। যখন মিক্স করলাম তখন দেখলাম যে ওই অ্যান্টিবডি আর অ্যান্টিজেন রিয়াকশন করে ক্যাপসুলটাকে বেশি পাফি করে দিল, পাফি বা সোয়েলন বা ফুলাই দিস একটু। দেখো এখানে একটু চিকন ছিল, বাট এখানে ফুলে গেছে। তো এই যে বিষয়টা, এই সোলন ক্যাপসুল, এটার মাধ্যমেই আমি হচ্ছে পজিটিভ ধারণা করতে পারি যে আচ্ছা তাহলে এই ব্যাকটেরিয়াটাতে ক্যাপসুল আছে, ঠিক আছে। সো এইভাবে আমি কোয়ালাং রিয়াকশনের মাধ্যমে এটা করতে পারি। বিভিন্ন ব্যাকটেরিয়াতে কিন্তু ক্যাপসুল থাকতে পারে, যেমন ধরো স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, নিসেরিয়া মেনিনজিটাইটিস, যেটাকে আমরা মেনিনজোকক্কাই বলতে পারি, তারপরে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, এন্টেরোব্যাক্টার অ্যারোজিনস, তারপরে হচ্ছে ব্যাসিলাস অ্যানথ্রাসিস, স্টেপ্টোকক্কাস পায়োজেন্স, এর মধ্যে গ্রুপ এ সেটা, তারপর হচ্ছে স্টেপ্টোকক্কাস স্যালাইভেরিয়াস। সো এই সবগুলাই কিন্তু আলটিমেটলি ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া। কয়েকটা ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া নাম বলতে পারলে আশা করি এগুলো বলতে পারবা, ঠিক আছে। যদি এমন হয় যে ক্যাপসুলটা অনেক বেশি ন্যারো এবং সহজে ডিটেক্ট করা যায় না, তখন সেটাকে আমরা মাইক্রো ক্যাপসুল বলতে পারি, যে সহজে দেখাই যায় না ক্যাপসুলটাকে বা ডিটেক্ট করা ডিফিকাল্ট। তো এইগুলাতে যেমন ধরো অ্যানথ্রাসিসে পলিপেপটাইড থাকে, বাকিগুলোতে সবগুলোতেই মোটামুটি পলিস্যাকারাইডই থাকে, যদি আরও কিছু এক্সেপশন আছে, বাট এইগুলো নিয়ে আমি আপাতত কথা বলবো না। এখন এই যে ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়ার মধ্যে অনেকগুলোর নাম এখানে দেওয়া আছে, এখানে শুধুমাত্র মনে রাখবো ব্যাসিলাস অ্যানথ্রাসিস, এটা হচ্ছে পলিপেপটাইড, এটা মনে রাখতে হবে। আর বাকি এখান থেকে কয়েকটা নাম মনে রাখলেই হবে। একটা টার্ম আছে বায়োফিল্ম, এটা বলতে আসলে কী বোঝায়? দেখো এটা ব্যাপারটা হচ্ছে এরকম যে ব্যাকটেরিয়া ধরো বডির ভিতরে কোনো জায়গায়, আইদার বডির ভিতরে মানে ইন্টারনালি অথবা বডির বাহিরে কোনো একটা জায়গায়, বাহিরে বলতে ধরো কোনো একটা মেডিকেল ডিভাইস, আমি ধরলাম একটা ক্যাথেটার, আমি একটা পার্সনের ভিতরে আমি ক্যাথেটার ঢুকাবো, সো ক্যাথেটারের সাথেও ব্যাকটেরিয়া লেগে থাকতে পারে। তো বায়োফিল্ম মানে তারা যে কাজটা করে, ধরো আমি ধরলাম এটা একটা ক্যাথেটার, সো এই ক্যাথেটারটাকে আমি একটা পার্সনের বডিতে ঢুকাবো, তো ওই টাইমে কিছু ব্যাকটেরিয়া এটাতে গায়ে লাগছে, ফার্স্টে অ্যাডহেশন করার পরে এখানে একটা প্রোটেক্টিভ লেয়ার গঠন করছে, এবং এটার সাথে এমনভাবে লাগছে যে এটাকে আমি ডিসইনফেক্টেন্ট ইউজ করি, অ্যান্টিবায়োটিক ইউজ করি, যাই ইউজ করি না কেন, এটাকে সরানো যাচ্ছে না, ফলে এটা খুব লেগেই আছে। ফলে এদের যে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়েছে, এবং এরা বডিতে ঢুকে বিভিন্ন ডিজিজ করার ক্যাপাসিটিও বেড়ে যায়, ঠিক আছে। সো এরকম কিন্তু হওয়ার চান্স অনেক বেশি থাকে, সেটা প্রস্থেটিক ভালভ বা ক্যাথেটারে হইতে পারে, অথবা বডির ইন্টারনালিও হইতে পারে। সো এই যে ব্যাকটেরিয়ার বায়োফিল্ম তৈরি করার একটা ক্যাপাসিটি, সেটা কিন্তু এদের থাকে। এখন পিলাই বা ফিমরিয়া নিয়ে একটু কথা বলি। হেয়ার লাইক ফিলামেন্টস দ্যাট এক্সটেন্স ফ্রম দ্য সেল সার্ফেস অ্যান্ড কম্পোজড অফ সাব ইউনিটস অফ এ পিলিন প্রোটিন, অর্থাৎ পিলিন প্রোটিন দ্বারা গঠিত, এবং এরা হেলিক্যাল স্টান্স টাইপের, এবং এরা শর্ট স্ট্রেইটার দেন ফ্লাজেলা, ঠিক আছে। ফ্লাজেলা আর পিলির মধ্যে ডিফারেন্সটা আমরা একটু মাথায় রাখবো, যে ফ্লাজেলা তো একটু সাইজে বড় হয়, বাট এরা শর্ট হয়, স্ট্রেটার হয়। ফ্লাজেলা একটু আঁকা বাঁকাও থাকে, এবং এরা মেইনলি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে বেশি পাওয়া যায়, মানে পিলাই এবং মেইনলি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতেই পাওয়া যায়, এই জিনিসটা ইম্পর্টেন্ট। এবং একটা ব্যাকটেরিয়াতে কিন্তু অনেকগুলা মানে ফিমরিয়া বা পিলাই থাকতে পারে। সো এটার কী টাইপ আছে? অর্ডিনারি, সেক্স, আর হচ্ছে আরেকটা বলতে পারি কোলিসিন পিলাই। তবে এই দুইটা আমার মনে রাখবো, অর্ডিনারি পিলাই বা কমন পিলাই, একটা হচ্ছে সেক্স পিলাই। তো এটার হচ্ছে বলতে আবার 6টা টাইপ আছে অর্ডিনারি পিলাইয়ের মধ্যে, আর সেক্স পিলাই যেটা
এটা দেখা যায় যে স্পেশালাইজ টাইপ অফ পিলাই, এবং এগুলা লঙ্গার হয় এবং এদের মানে 1 থেকে 10টা থাকতে পারে প্রত্যেকটা ব্যাকটেরিয়াল সেলে। আর দেখা যায় যে পিলাই এর 2টি ইম্পর্টেন্ট রোল আছে। তারা ফার্স্ট কথা ব্যাকটেরিয়া মানে ব্যাকটেরিয়াকে অ্যাটাচ করতে পারে হিউম্যান সেল সারফেসের সাথে, এটা মেইনলি আমাদের অর্ডিনারি পিলাই করে থাকে। আর সেক্স পিলাই যেটা, এটা হচ্ছে মেল যে ডোনার এবং ফিমেল যে রিসিপেন্ট তাদের মানে এই যে ব্যাকটেরিয়াগুলা, এই ব্যাকটেরিয়াগুলোর মধ্যে এটা কনজুগেশন করতে হেল্প করতে পারে, যেটা আমরা পরে পড়বো। আমরা যখন ব্যাকটেরিয়ার লেকচারগুলো আস্তে আস্তে শেষ করবো, শেষের দিকে আমরা দেখবো সেক্স পিলাইয়ের ওইখানে কন্ট্রিবিউশন আছে। যা জেনে রাখো যে 2টা ব্যাকটেরিয়ার মধ্যে কিন্তু এটা কানেকশন করতে হেল্প করে, কনজুগেশনে হেল্প করে। তো পিলিয়েটেড ব্যাকটেরিয়া কী কী আছে, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যেগুলো স্পেশালি অ্যান্টিব্যাকটেরিয়ার মধ্যে সবগুলা, আচ্ছা এগুলা। তার বাদে নেশিয়া গনোরির প্যাথোজেনিক স্ট্রেনেও কিন্তু পিলাই থাকতে পারে। ফ্লাজেলা, তো ফ্লাজেলা লং হয় এবং এরা একটু মানে অতটা স্ট্রেইট টাইপের হয় না, এবং এখানে ফ্লাজিলিন প্রোটিন থাকে। যে ফ্লাজেলাগুলা এগুলা এর ক্লাসিফিকেশন ইম্পর্টেন্ট বা টাইপটা ইম্পর্টেন্ট, যে মনোট্রিকাস, লোপোট্রিকাস, অ্যামফিট্রিকাস আর পেরিট্রিকাস। এটা বলতে বোঝায় যে যখন ধরো এই যে একটা ব্যাকটেরিয়া এখানে একটা ফ্লাজেলাই আছে, তাহলে সেটা মনোট্রিকাস। অ্যামফিট্রিকাস মানে হচ্ছে ধরো এখানে লক্ষ্য করো অ্যামফিট্রিকাস যেটা, এটাতে প্রত্যেকটা ইন্ডে একটা করে ফ্লাজেলাম, ঠিক আছে। যেমন ধরো, এবং এই স্পিসিসগুলো উদাহরণ দিয়ে জানতে হবে, যেমন মনোটেকাস থাকে ভিব্রিও কলেরা, ক্যাম্পেলিব্যাক্টেরিয়া জেজনি, এই ব্যাকটেরিয়াগুলোতে। অ্যামফিটিকাস থাকে হচ্ছে স্পাইরালাম সার্পিন্স, তারপরে স্পাইরালাম যে স্পিসিসগুলো সেখানে, ঠিক আছে। এই যে স্পাইরাল গঠন করছে, দেখছো স্পাইরাল। আচ্ছা, তারপরে লোফোট্রিকাস যেটা, লোফোট্রিকাস থাকে হচ্ছে যে একটা ইন্ডেই ফ্লাজেলা থাকবে। দেখো এখানে 2টা ইন্ডে ফ্লাজেলা ছিল অ্যামফিটিকাসে, বাট লোফোট্রিকাসে একটা ইন্ডেই ফ্লাজেলা থাকবে, বাট সেগুলা অনেক বেশি বেশি থাকবে। টাফট বলতে বুঝেছি অনেকগুলা, যেমন হেলিকোব্যাক্টার পাইলোরি, স্পাইরিলা এগুলাতে, হ্যাঁ। আর আরেকটা হচ্ছে যেটা পেরিটিকাস, পেরিটিকাস হচ্ছে স্যালমোনেলা টাইফি, যেটা টাইফয়েড ফিভার বা অ্যান্ট্রিক ফিভার করে, এস্টেরিসিয়া কোলাই, প্রোটিয়াস, এগুলাতে হচ্ছে মেনলি পেরিটিকাস থাকবে, ঠিক আছে। পেরিটিকাস মানে কি, অল অ্যারাউন্ড, মানে সব জায়গা দিয়ে, কোনো নির্দিষ্ট ইন্ড নাই যে আচ্ছা এই ইন্ডে এই ইন্ডে, এরকম না, যে কোনো জায়গায় দিয়ে হইতে পারে, সব জায়গা দিয়ে, চারপাশ দিয়ে অল অ্যারাউন্ড ফ্লাজেলা থাকতে পারে, এটা পেরিট্রিকাস, হ্যাঁ। আচ্ছা, এখন এটার ইম্পর্টেন্স কি, এটা মেনলি মুভমেন্টে সহযোগিতা করে, ফার্স্ট কথা এর মানে মুভমেন্টে সহযোগিতা করবে, এক জায়গা থেকে আরেক জায়গায় যে এরা প্যাথোজেনিক ফর্মটা এরা করতে পারবে। এবং কিছু স্পিসিস যেমন ধরো স্যালমোনেলা টাইফি, ঠিক আছে, এদের যে আইডেন্টিফিকেশন, ল্যাবরেটরি আইডেন্টিফিকেশন, সেখানে এই ফ্লাজেলাতে বিভিন্ন প্রোটিন থাকে, ফ্লাজেলার প্রোটিন দিয়ে আমরা আইডেন্টিফাই করতে পারি যে আচ্ছা এটা যেহেতু আমি এই ফ্লাজেলার প্রোটিনটা পাইছি, তার মানে এটা এই দ্বারা ডায়াগনোসিস, মানে স্যালমোনেলা টাইফি দ্বারা আক্রান্ত হয়েছে। সো এইভাবেও কিন্তু আমরা ডায়াগনোসিস কিন্তু করতে পারি। দেখো ফ্লাজেলা আর পিলাই বা ফিমরে, পিলাই আর এক নাম ফিমরে, এই জিনিসটা মনে রাখো, এদের মধ্যে দুটোর মধ্যে ডিফারেন্সটা একটু জানতে হবে। মনে রাখবা যে অ্যাকচুয়ালি ফ্লাজেলা যেটা, এটা হচ্ছে লঙ্গার, পিলাইটা একটু শর্টার এবং এটা থিকার, এটা একটু ফাইন বা অত থিনার বা একটু চিকন। এবং ফ্লাজেলা একটা থেকে অনেকগুলো হইতে পারে, বাট পিলাই কিন্তু আরও বেশি সংখ্যায় থাকে, কারণ আমরা কি জানি যে একটা সেল এখানে অনেক পিলাই থাকে, অনেক পিলাই বা ফিমিলিয়া থাকে, ঠিক আছে। আচ্ছা, আর শেপ হচ্ছে এটা কার্ভড হয়, এটা স্ট্রেইট হয়। ফাংশন যদি বলি, এটা হচ্ছে এটা অর্গান অফ লোকোমোশন, এটা মুভমেন্টে সহযোগিতা করে, কিন্তু এটা হচ্ছে অ্যাডেশন বা হোস্টের সাথে লাগাইতে সহযোগিতা করে, অ্যাটাচমেন্টে, ব্যাকটেরিয়াটা যে লাগবে কোনো একটা জায়গায়, সেই জায়গায় অ্যাডেশনে হেল্প করে। এবং এটা জেনেটিক ম্যাটেরিয়াল ট্রান্সফার করতে পারে না, বাট আমরা জানি যে পিলাইয়ের মধ্যে বা ফিমরের মধ্যে সেক্স যে ফিমরে, সেটা কিন্তু জেনেটিক ম্যাটেরিয়াল ট্রান্সফার করতে পারে। আমরা ব্যাকটেরিয়াল জেনেটিক্স পড়ার সময় এটা পড়বো। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা চলে যাব যেটা, যে ব্যাকটেরিয়াল সেল ওয়ালের আউটসাইডে স্পেশালাইজড কিছু স্ট্রাকচার আছে, যেমন হচ্ছে ক্যাপসুল, ফ্লাজেলা, পিলাই, এই জিনিসগুলো আমরা জানলাম। তারপর হচ্ছে অ্যাডহেরেন্সের জন্য বা লাগার জন্য বেশ কিছু স্ট্রাকচার, যেমন পিলাই, ক্যাপসুল, গ্লাইকোক্যালিক্স, স্টিকোইক, এগুলো অ্যাডহেরেন্সের জন্য স্পেশাল স্ট্রাকচার, এটা আমরা জাস্ট একটু জানতে পারি। প্লাজমিড যেটা, প্লাজমিড আমরা জানি যেটা এক্সট্রা ক্রোমোজোমাল একটা ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, ঠিক আছে, একটা ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, এবং সার্কুলারই হয় নর্মালি। আচ্ছা, এবং এটা যদিও এক্সট্রা ক্রোমোজোমাল, বাট এরা কিন্তু ব্যাকটেরিয়াল যে ক্রোমোজোম সেটার সাথে ইন্টিগ্রেটেড অবস্থায়ও কিন্তু পাওয়া যেতে পারে। এবং আমরা জাস্ট ফাংশনটা একটু যদি পড়ি, যে ফাংশনের ক্ষেত্রে মনে রাখবা এরা হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, এই ক্ষেত্রে এরা কন্ট্রিবিউট করতে পারে, কারণ এখান থেকে বিভিন্ন এনজাইম, যেমন ধরো মানে এনজাইম বলতে এরা তো আলটিমেটলি যেহেতু ডিএনএ, সো এদের কিন্তু বিভিন্ন জিন থাকবে, যেই জিনগুলোর কারণেই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হইতে পারে, ঠিক আছে। কারণ এই জিনগুলোর কারণেই দেখা যাবে বিটা ল্যাকটামেজ এনজাইম কোনো একটা ব্যাকটেরিয়া তৈরি করতে পারবে, বা এমন জিন থাকে যেটা এক্সোটক্সিন তৈরিতে হেল্প করবে, যেটা পিলাই এগুলা তৈরিতে হেল্প করবে। সো এই যে বা আল্ট্রাভায়োলেট রে রেজিস্ট্যান্স বা বিভিন্ন রেজিস্ট্যান্স হেল্প করবে, আলটিমেটলি ব্যাকটেরিয়াটাকে সার্ভাইভ করতে অনেক হেল্প করবে। সে সকল জিন এটার মধ্যে থাকবে, যে সকল জিন থাকলে এই জিনিসগুলো পাওয়া যাবে, এই পয়েন্টগুলো পাওয়া যাবে, ঠিক আছে। কিছু প্লাজমিড আছে যেগুলো ক্রোমোজোমের সাথে ইন্টিগ্রেট করতে পারে, ঠিক
ঠিক আছে, এবং এভাবে এরা ক্রোমোজোমের মধ্যেই রেপ্লিকেট করবে। আমরা কি জানি যে এখানে ক্রোমোজোম থাকে এবং এক্সট্রা ক্রোমোজোমালি এখানে আলাদা করে হচ্ছে প্লাজমিড থাকে। তো এটা কি করতে পারে, এই ক্রোমোজোমের সাথে ইন্টিগ্রেট করে যেতে পারে। তো সেটাকে সেই টাইমটাকে আমরা সেটাকে বলতেছি এপিজোম, ওই প্লাজমিডটাকে।